আসসালামু আলাইকুম। বুকস উইথ আরিফ চ্যানেলে সবাইকে স্বাগতম। 1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে স্বাধীন হয় এই দেশটি। 72 থেকে শুরু হয় বাংলাদেশের নবযাত্রা। সবার প্রাপ্য মেটানোর ক্ষমতা দারিদ্র্যপীড়িত এই দেশটির ছিল না। ক্ষমতার রাজনীতির লাগামহীন প্রতিযোগিতায় নির্বাসিত হলো গণতন্ত্র। দেশ দেয়ে গেল অনিশ্চয়তার দিকে। গুম, খুন, ধর্ষণ, রক্ষী বাহিনীর অত্যাচার সবকিছু মিলিয়ে দেশ হয়ে উঠল এক নরকতুল্য জায়গা। 75-এ ঘটল রক্তাক্ত পালাবদল। সেই 1972 থেকে 1975 সালের বাংলাদেশের ইতিহাস নিয়ে লেখক মহিউদ্দিন আহমেদ লিখেছেন বই বেলা অবেলা বাংলাদেশ 1972 থেকে 1975। এই বইটি আমরা এই চ্যানেলে পড়া শুরু করেছিলাম। বইটি বড় বিধায় কয়েকটি খণ্ড আকারে বইটির অডিও বুক সিরিজ তৈরি করছি আমরা। এই অডিও বুক সিরিজের ইতিমধ্যেই 11টি পর্ব এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে। উপরে আই বাটনে একটা লিঙ্ক শো করছে, ওইখানে ক্লিক করে প্লেলিস্টের আগের সবগুলো অডিও শুনে আসতে পারেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকেও এই বইয়ের আগের পার্টগুলো শুনে আসতে পারবেন। আপনারা ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন বইয়ের অডিও বুক পেতে। আজ শুরু করছি আমরা বেলা অবেলা বইয়ের 12তম পর্ব। শচীন কর্মকারের বর্ণনায় কুমিল্লা সীমান্তে ভারতীয় বাহিনীর সমাবেশের যে তথ্য পাওয়া যায়, মার্কিন রাষ্ট্রদূতের বার্তায়ও সেটা লক্ষণীয়। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ইউজিন বুস্টার 17 আগস্ট ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে পাঠানো তার বার্তায় জানিয়েছিলেন, পশ্চিমে হিলি ও পূর্বে কুমিল্লা সীমান্তে ভারতীয় সেনাবাহিনী শক্তি বৃদ্ধি করছে বলে খবর আসছে। বাংলাদেশের সেনাবাহিনীর তৎপরতাকে ভারতীয় সেনা চলাচলের পাল্টাসাড়া হিসেবেই দেখা যেতে পারে। দেশের বাইরে হাতে গোনা যে কয়টি দূতাবাস ছিল, তার মধ্যে দিল্লি আর লন্ডন ছিল সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার অধ্যাপক এআর মল্লিক ঢাকায় এসে অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। ভারপ্রাপ্ত হাই কমিশনার ছিলেন পেশাদার কূটনৈতিক আতাউল করিম। পরে মস্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামসুর রহমান খান দিল্লিতে হাই কমিশনার নিযুক্ত হন। তিনি শেখ মুজিবের খুব ঘনিষ্ঠ এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্তদের একজন ছিলেন। 14 আগস্ট 1975 তিনি দিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন। দিল্লির দূতাবাসে প্রায় সবাই ছিলেন শেখ মুজিবের আস্থাভাজন বা অনুগত। কর্নেল আব্দুল মঞ্জুর পরে মেজর জেনারেল হয়েছিলেন। তিনি ছিলেন মিলিটারি অ্যাটাশে। ওই সময় কর্নেল এরশাদ দিল্লিতে ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রশিক্ষণ নিচ্ছিলেন। হাই কমিশনে 3য় সারির সচিবের দায়িত্বে ছিলেন মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি ওই সময়ের একটি বিবরণ দিয়েছেন। তিনি বলেন, কর্নেল মঞ্জুর ছিলেন খুবই ভদ্র। তিনি কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতেন না। আমাদের কারো বাসায় দাওয়াত থাকলে তিনি আগে এসে দুঃখ প্রকাশ করে চলে যেতেন। তিনি সত্যিই দেশকে ভালোবাসতেন। আমাকে বলে রেখেছিলেন, এরশাদ যদি কোনো কারণে আমার সঙ্গে দেখা করতে চায়, তুমি রিসেপশনে বলে রাখবে আমার সঙ্গে যেন দেখা না হয়। 15 আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। প্রথা অনুযায়ী সকালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী লালকেল্লা থেকে ভাষণ দিচ্ছেন। শ্রোতাদের মধ্যে কূটনৈতিকদের জন্য সংরক্ষিত জায়গায় বসে আছি আমি। হঠাৎ কেউ একজন পেছন থেকে গাড়ে হাত দিয়ে আমাকে কিছু বলতে চাইল। ব্যাপারটা কূটনৈতিকের জন্য শুভন না। আমি ঘুরে তাকাতেই দেখলাম ভিয়েতনাম বা কম্বোডিয়ার একজন কূটনৈতিক। বললেন, তুমি কি জানো তোমার দেশে কি ঘটছে? তুমি যে এখানে বসে আছো? আমি অবাক হয়ে বললাম, জানি না তো। সে আমাকে বলল, তুমি মিশনে যাও, রেডিও শুনো। সামনের দিকে আমাদের হাই কমিশনার কয়েকজন কর্মকর্তা ছিলেন। তাদের কাছে যাওয়া সম্ভব ছিল না। মিশনে ফিরে এসে দেখি কর্নেল হুসাইন মোহাম্মদ এরশাদ। ওদের কলেজ আমাদের দূতাবাসের থেকে পায়ে হাঁটা দূরত্বে। আমি তখন মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তিনি আমাকে বললেন, আপনি কি হাই কমিশনের লোক? আমি উত্তর দিলাম, হ্যাঁ, আমি 3rd সেক্রেটারি। কর্নেল হুসাইন মোহাম্মদ এরশাদ বললেন, এই ছবিটা এখানে কেন রেখেছেন? আমি বললাম, কোন ছবিটা? এরশাদ তখন বললেন, ওই যে শেখ মুজিবের ছবি।
ওইটা নামান। আমি তখন বললাম, আপনার কথায় তো এটা নামানো সম্ভব না, আমাদের কাছে যদি নির্দেশ আসে তাহলে নামাবো। হুসাইন মোহাম্মদ এরশাদ বললেন, বাহ, আপনি তো একটু অন্যভাবে কথা বলেন। ছবি আমি নামাইনি। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন জার্মানি থেকে দিল্লি বিমানবন্দরে এলেন। আমি দায়িত্বপ্রাপ্ত প্রোটোকল অফিসার, তাকে হাই কমিশনারের বাসায় নিয়ে গেলাম। তারা একে অন্যকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। কামাল হোসেন একদিন হাই কমিশনারের বাসায় ছিলেন। এরপর একটা ঘটনা ঘটতে পারে ভারতীয় কর্তৃপক্ষ মনে হয় বুঝতে পারেনি। তারা আমাদের কয়েক সপ্তাহ অফিসে যেতে নিষেধ করেছিল। আমরা এক সপ্তাহ যার যার বাড়িতে ছিলাম। এরপর দূতাবাসে যাওয়া শুরু করি। 15 আগস্ট অভ্যুত্থান ও হত্যাকাণ্ডের খবর শুনে ইন্দিরা গান্ধী বিচলিত হয়েছিলেন। ইন্দিরার বন্ধু ও জীবনীকার প্রফুল্ল জয়কারের লেখায় বিষয়টি উঠে এসেছে। জয়কারের দেওয়া সাক্ষাৎকারে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান আর.এন. কাও বলেছিলেন, মুজিবকে উৎখাতের ষড়যন্ত্র শুরু হয়েছিল 1974 সালেই এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্রোহের গোপন তৎপরতার খবর তার কাছে ছিল। তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি ইন্দিরাকে জানিয়েছিলেন এবং ইন্দিরা তাকে এ নিয়ে কথা বলার জন্য ঢাকায় পাঠিয়েছিলেন। কাও এ প্রসঙ্গে বলেন, আমরা বাগানে হাঁটছিলাম। আমি মুজিবকে বললাম, আমাদের কাছে তথ্য আছে যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু তার মধ্যে উদ্বেগ ছিল না। বললেন, আমার কিছুই হবে না, ওরা তো আমারই লোক। আমি তাকে আমাদের পাওয়া সুনির্দিষ্ট তথ্যের বিস্তারিত বিবরণ দিয়েছিলাম। 75-এর মার্চে কাও জানতে পারেন যে বাংলাদেশের গোলন্দাজ বাহিনীর মুজিবের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ইন্দিরা সঙ্গে সঙ্গেই মুজিবকে তা জানিয়েছিলেন, কিন্তু মুজিব এটা বিশ্বাস করেননি। তিনি বলছিলেন, বঙ্গবন্ধু জাতির জনক, তার লোকেরা তাকে খুন করতেই পারে না। 74-এ এমন খবরও ছিল যে বাংলাদেশের বাইরে থেকেও ষড়যন্ত্র হচ্ছে। 15 আগস্টের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে জয়াকার বলেন, আমি 15 আগস্ট সন্ধ্যায় ইন্দিরার বাসায় গিয়েছিলাম। দেখলাম তিনি ভয়ে আচ্ছন্ন। নিজেকে নিরাপদ মনে করার চিন্তাটা একেবারেই তলানিতে পৌঁছে গেছে। লালকেল্লা যাওয়ার ঠিক আগে তিনি হত্যাকাণ্ডের খবরটি শুনেছিলেন। সযত্নে তৈরি করা ভাষণটি তিনি দিলেন, কিন্তু এ ব্যাপারে কোনো ঘোষণা দেওয়ার কথা তার মনে হয়নি। তিনি আমাকে বলেছিলেন, মুজিব হত্যা হলো ষড়যন্ত্রের প্রথম অধ্যায়, যা গোটা উপমহাদেশকে প্রভাবিত করবে। তিনি নিশ্চিত যে তিনিই হবেন পরবর্তী লক্ষ্য। মুজিবের ছোট ছেলের খুন হওয়ার খবরটা তার সব চিন্তা এলোমেলো করে দিয়েছিল। তিনি ভয় পেয়েছিলেন। বলেছিলেন, আমি গোয়েন্দা রিপোর্টকে গুরুত্ব দিইনি, কিন্তু এটা উপেক্ষা করা আর ঠিক হবে না। তিনি সব ব্যাপারেই সন্দেহপ্রবণ হলেন এবং সবাইকে সন্দেহ করতে শুরু করলেন। ছায়ার মধ্যেও তিনি শত্রু দেখতে পান। আমাকে বললেন, কাকে বিশ্বাস করব? রাহুল মুজিবের ছেলের প্রায় সমান বয়সী। কাল তার অবস্থাও এমন হতে পারে। তার আমাকে এবং আমার পরিবারকে শেষ করে দিবে। মুজিব হত্যা ইন্দিরার মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল। ইন্দিরা তার আস্থাভাজন আর.এন. কাউকে বলেছিলেন, আমি ভালো নেই, আমি এক ঘরে ঘুমাই, সঞ্জয় ঘুমায় পাশের ঘরে, যদি কিছু ঘটে যায় ওকে ডাকতে পারবো। দুটো ঘরের মধ্যে এক চিলতে বারান্দা। মুজিবের মৃত্যুর পর থেকে ইন্দিরা তার ঘরের দরজা খোলা রাখতেন। খন্দকার মুশতাক আহমদকে মার্কিনপন্থী এবং শেখ মুজিবুর রহমানকে সোভিয়েত প্রভাবাধীন বলয়ের একজন হিসেবে মনে করা হতো। 15 আগস্টের পর ওই দুটি দেশের প্রতিক্রিয়ায় এর প্রতিফলন দেখা যায়। একটি মার্কিন দলিলে মন্তব্য করা হয়, 1975 সালের আগস্টে একটি দুর্নীতিগ্রস্ত, অকার্যকর এবং সহিংসতাপ্রবণ হয়ে ওঠা সরকারের পতন ঘটাতে সংকল্পবদ্ধ তরুণ সেনা কর্মকর্তাদের পরিচালিত অভ্যুত্থানে মুজিব নিহত হন। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের প্রতিক্রিয়ায় মুজিব হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করা হয়। 19 আগস্ট প্রভাদায় প্রকাশিত একটি নিবন্ধের উদ্ধৃতি দিয়ে একটি মার্কিন দলিলে বলা হয়, মুজিব ও তার পরিবারকে হত্যাকারী কসাইদের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ছে। তার বিয়োগান্ত মৃত্যুতে সোভিয়েত ইউনিয়নের মানুষ তীব্র শোক প্রকাশ করছে। আগস্টে অভ্যুত্থানে সবচেয়ে বেশি খুশি হয়েছিল পাকিস্তান। ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হেনরি আলফ্রেড বাইরুড 16 আগস্ট ওয়াশিংটনে পাঠানো এক তার বার্তায় উল্লেখ করেন যে পাকিস্তান সরকার স্থানীয় সময় বেলা 2টোর দিকে বাংলাদেশ প্রসঙ্গে গণমাধ্যমে ভুট্টোর একটি বিবৃতি সরবরাহ করে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আমাদের প্রথম ও স্বতঃস্ফূর্ত শুভেচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে
অনতিবিলম্বে 50,000 টন চাল, 1 কোটি গজ কাপড় ও 50 লাখ গজ সুতি কাপড় উপহার হিসেবে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের ভাইদের প্রয়োজনীয় মুহূর্তে এসব জিনিসই আমাদের জনগণের অকিঞ্চিৎকর অনুদান এবং আমাদের মধ্যকার সংহতির প্রতীক। আর এই সংহতি ধ্বংস হওয়ার নয়, যা এমনকি 1971 সালের বিয়োগান্ত ঘটনারও নিষ্প্রভ হয়ে যায়নি। আমরা আমাদের সাধ্যের মধ্যে বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য বৃহত্তর ভূমিকা রাখতে প্রস্তুত, কারণ বাংলাদেশের মানুষের সঙ্গে আমরা অভিন্ন জাতিসত্তা ও ভবিষ্যতের বন্ধনে আবদ্ধ। বিশ্ববাসী জানুক যে আমরা সুখ দুঃখে ঐক্যবদ্ধ। আমরা ইসলামী সম্মেলনের সদস্যদের প্রতি ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশের নতুন সরকারকে স্বীকৃতি দানের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এবং আমরা তৃতীয় বিশ্বের সব দেশের প্রতি একই অনুরোধ জানাই। আমাদের এই আবেদন বেদনামথিত অনুভূতিতে সিক্ত। সে অনুভূতি আমাদের অনুভবে সারাক্ষণ জাগরুক। তা হলো কিভাবে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র ও আগ্রাসনের মধ্য দিয়ে আমাদের দেশকে বিভক্ত করা হয়েছিল। শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিয়োগান্ত পরিণতির ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। ভুট্টোর বিবৃতিতে বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে উল্লেখ করার কারণ হলো 15 আগস্ট সকালে বেতারে মেজর ডালিম বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দিয়েছিলেন। এটা তিনি ঝুঁকের মাথায় বলেছিলেন নাকি এর পেছনে কোনো পরিকল্পনা ছিল তা আদৌ জানা যায়নি। তবে 15 আগস্ট সকালে অনেকেই খুশিতে ডগমগ হতে দেখা গিয়েছিল এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা অনেকেই ভেবেছিলেন 71 পূর্ববর্তী অবস্থানটি ফিরে না এলেও পাকিস্তানের সঙ্গে মাখামাখি বাড়বে, এমনকি কনফেডারেশনের বন্দোবস্তও হয়ে যেতে পারে। যে কোনো কারণেই হোক খন্দকার মুশতাক ওই পথে পা বাড়াননি। এ বিষয়ে একটি চমকপ্রদ তথ্য পাওয়া যায় দ্য স্ট্যাটসম্যান এর সম্পাদক মানস ঘোষের এক নিবন্ধে। নিবন্ধটি ছাপা হয়েছিল 2011 সালের 15 সেপ্টেম্বর। মানস ঘোষের ভাষ্য অনুযায়ী ভারতের হাই কমিশনার সময় সেন 15 আগস্ট দিল্লিতে ছিলেন। তিনি 16 আগস্ট কলকাতা হয়ে ঢাকা পৌঁছান। 18 আগস্ট তিনি বঙ্গভবনে খন্দকার মুশতাকের সঙ্গে দেখা করেন। মুশতাক দাঁড়ানো থাকা অবস্থায় তিনি একটি কূটনৈতিক নোট পড়ে শোনান। এটা শুনে মুশতাক বিমূর্ষ মুখে ধপ করে চেয়ারে বসে পড়েন। নোটে লেখা ছিল, যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম পরিবর্তন করা হয় এবং কোনো দেশের সঙ্গে কনফেডারেশন করা হয়, তাহলে ভারতের কাছে থাকা বৈধ চুক্তির আওতায় ভারতের সেনাবাহিনী যথাযথ পদক্ষেপ নেবে। কিন্তু আপনি যদি নাম পরিবর্তন এবং তথাকথিত কনফেডারেশনের ধারণা থেকে বিরত থাকেন, তাহলে 15 আগস্ট থেকে যাই ঘটুক না কেন তাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করা হবে। উল্লেখ করা যেতে পারে 17 আগস্ট ভারতের এক সরকারি বিবৃতিতে বাংলাদেশের ঘটনাবলীকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছিল। চীনের সংবাদ সংস্থা অভ্যুত্থানের খবর দিলেও কোনো মন্তব্য করেনি। শেখ মুজিব নিহত হওয়ার পর তাকে নিয়ে আরবিতে একটি কবিতা লিখেছিলেন মাওলানা শেখ আব্দুল হালিম। তিনি ছিলেন টুঙ্গিপাড়া মসজিদের ইমাম। শেখ মুজিবকে দেখেছেন ছেলেবেলা থেকে, তার জানাজাও পড়িয়েছিলেন তিনি। কবিতাটি সংগ্রহ করে এর বাংলা তর্জমা করেন নির্মলেন্দু গুণ। গুণের দাবি বঙ্গবন্ধুর মৃত্যুর পর তাকে নিয়ে লেখা এটাই প্রথম কবিতা। কবিতার পঙ্গুক্তিগুলা এরকম ছিল, হে মহান, যার অস্থিমজ্জা চর্বি ও মাংস এই কবরে প্রথিত, যার আলোতে সারা হিন্দুস্তান বিশেষ করে বাংলাদেশ আলোকিত হয়েছিল, যদি আমার নিজেকে তোমার কবরের উদ্দেশ্যে উৎসর্গ করিতেছি, যে তুমি কবরে শায়িত। আমি তোমার মধ্যে 3টি গুণের সমাবেশ দেখেছি, ক্ষমা, দয়া ও দানশীলতা। নিশ্চয়ই তুমি জগতে বিশ্বের উৎপীড়িতদের পৃষ্ঠপোষক হিসেবে জন্মগ্রহণ করেছিলে, সেই হেতু অত্যাচারীরা তোমাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আমরা বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে তাদের বিচারের প্রার্থনা জানাই, যারা তোমাকে বিনা বিচারে হত্যা করেছে। আমরা মহান আল্লাহর নিকট তোমার আখিরাতের মঙ্গল কামনা করি। বিদায়, বিদায় হে মহান জাতির জনক। আমরা ইতিমধ্যে বইয়ের 7টি অধ্যায় শেষ করে ফেলেছি। এখন আমরা এসেছি নতুন অধ্যায় পালাবদল। শুরু করছি অধ্যায় পালাবদল। দেশটা যেন হঠাৎ করেই বদলে গেল। 16 আগস্ট লন্ডনে বসবাসরত প্রায় 200 বাঙালি মুশতাক সরকারের প্রতি সমর্থন জানাতে বাংলাদেশ হাই কমিশনে যান এবং দেয়ালে ঝুলানো শেখ মুজিবুর রহমানের ছবি ভেঙে চুরমার করে দেন।
হাই কমিশনের 50 জন কর্মচারীর মধ্যে কয়েকজন তাদের সঙ্গে যোগ দিলে নতুন সরকারের পক্ষে স্লোগান দেন। 17 আগস্ট ইত্তেফাকে প্রকাশিত এক সংবাদে বলা হয়, মাওলানা ভাসানী 16 আগস্ট খন্দকার মুশতাকের কাছে পাঠানো এক তার বার্তায় নতুন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। এই পরিবর্তনকে তিনি এক ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেন এবং দেশের বুক থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি নির্মূল করার এবং অনিশ্চয়তার অবসান ঘটানোর আহ্বান জানান। তিনি মুশতাকের উদ্দেশ্যে বলেন, আল্লাহ আপনার ও নয়া সরকারের সহায় হন। ভাসানী তখন টাঙ্গাইলে গ্রামের বাড়িতে অসুস্থ অবস্থায় ছিলেন। সেখান থেকে তড়িগড়ি করে তিনি একটা টেলিগ্রাম পাঠিয়ে দিলেন। এর বিশ্বাসযোগ্যতার নিয়ে প্রশ্ন আছে। রাজনৈতিক মতভিন্নতা সত্ত্বেও পুত্রবৎ শেখ মুজিবের হত্যাকাণ্ডকে স্বাগত জানানোর ব্যাপারটি সাজানো কেচ্ছা বলে সন্দেহ হয়। নতুন শাসকদের পক্ষে জনসমর্থন আদায়ের জন্য অতি উৎসাহী কোনো কর্মকর্তা এ কাজটি করে থাকতে পারেন। ভাসানীর নামে এই বিবৃতিটি দেওয়া হলেও এটা তৈরি করেছিল সরকারের তথ্য দপ্তর এবং বাংলাদেশ সংবাদ সংস্থার মাধ্যমে তা গণমাধ্যমে প্রচার করা হয়। এর একদিন পরেই ভাসানীকে সরকারি উদ্যোগে ঢাকায় এনে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। খন্দকার মুশতাক তাকে হাসপাতালে দেখতে যান। পত্রিকার প্রথম পাতায় ওই সাক্ষাৎকারের ছবি ফলাও করে ছাপা হয়েছিল। মোহাম্মদ তোয়াহা বাংলাদেশ আত্মগোপনে থাকা অবস্থায় কিছুদিন শেখ মুজিবের আশ্রয়ে ছিলেন, কিন্তু এজন্য তার মধ্যে বিন্দুমাত্র কৃতজ্ঞতাবোধ ছিল না। 18 আগস্ট সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির একটি বিবৃতিতে বলা হয়, বিগত 15 আগস্ট সেনাবাহিনী রুশ ভারতের নিয়ন্ত্রিত খুনি দুর্নীতিবাজ মুজিব সরকারকে উৎখাত করেছে। দেশবাসী তাতে আনন্দিত। আমরাও সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে স্বাগত জানাই। জাসদ, ইউপিপি এবং জাগমুই 15 আগস্টের পর একটি বিবৃতি তৈরি করেছিল। 20 আগস্ট বিবৃতিটি লিফলেট আকারে প্রচার করা হয়। বিবৃতিতে বলা হয়, বাকশাল ছিল এক ব্যক্তির নিষ্ঠুর ফ্যাসিস্ট ব্যবস্থা, যার অবসান আমাদের কাম্য ছিল, কিন্তু মুশতাকের নেতৃত্বাধীন সামরিক শাসনও কাম্য নয়। 20 আগস্ট জারি করা হয় সামরিক আইন। 15 আগস্ট সকাল থেকে কার্যকর হয়েছে বলে ঘোষণা দেওয়া হলো। 21 আগস্ট বাংলাদেশ অবজারভারের প্রধান সম্পাদকীয় মন্তব্যের শিরোনাম ছিল ফ্রিডম ফ্রম ফেয়ার। জাতীয় লীগের সভাপতি এবং আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা তাউর রহমান খান বাকশালে যোগ দিয়েছিলেন। তিনি 15 আগস্টকে নাজাদ দিবস হিসেবে আখ্যা দেন। জাতীয় সংসদের স্পিকার আব্দুল মালেক উকিল কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনে যোগ দিতে লন্ডন গিয়েছিলেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে 15 আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে তিনি মন্তব্য করে বলেন, জাতি ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছে। কিছুদিন পর বাকশালের 15 সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মহিউদ্দিন আহমেদ খন্দকার মুশতাকের একটি ব্যক্তিগত চিঠি নিয়ে সোভিয়েত ইউনিয়নের সমর্থন পাওয়ার আশায় মস্কো যান। প্রায় প্রতিদিন গণমাধ্যমে মুশতাকের দেওয়া পদক্ষেপগুলোকে সমর্থন জানিয়ে বিবৃতি ছাপা হতে থাকে। 23 আগস্ট সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান, আব্দুস সামাদ আজাদ, কুরবান আলী সহ 20 জন আওয়ামী বাকশাল নেতা গ্রেপ্তার হন। 24 আগস্ট মেজর জেনারেল শফিউল্লাহকে সরিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। জেনারেল অবসরপ্রাপ্ত এমএজি উসমানী রাষ্ট্রপতির প্রতিরক্ষা উপদেষ্টা নিযুক্ত হন। সংবিধান বহাল থাকে। 30 আগস্ট জারি হয় রাজনৈতিক দল নিষিদ্ধকরণ অধ্যাদেশ। 1 সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশে সংবিধানের 4th সংশোধনীর বাকশাল পদ্ধতি বাতিল করা হয়। 26 সেপ্টেম্বর রাষ্ট্রপতি খন্দকার মুশতাক আহমেদ ইনডেমিনিটি অধ্যাদেশ জারি করে 15 আগস্ট অভ্যুত্থান ও রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে জড়িতদের আইনি সুরক্ষা দেন। এই আদেশে বলা হয়, 15 আগস্ট অভ্যুত্থানের সঙ্গে জড়িত কারো বিরুদ্ধে কোনো আদালতে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। 5 অক্টোবর রাষ্ট্রপতি রক্ষী বাহিনীকে সেনাবাহিনীতে একীভূত করার আদেশ জারি করেন। 16 অক্টোবর বঙ্গভবনে আব্দুল মালেক উকিলের সভাপতিত্বে জাতীয় সংসদ সদস্যদের একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ময়েজউদ্দিন আহমেদ, শামসুল হক ও সিরাজুল হক 15 আগস্টের হত্যাকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন। অভ্যুত্থান পরবর্তী সরকারের পক্ষে যথেষ্ট আন্তর্জাতিক সমর্থন পাওয়া যাবে কিনা এ নিয়ে খন্দকার মুশতাকের মনে দুশ্চিন্তা ছিল। তিনি প্রকাশ্যে স্থিতাবস্থায় পক্ষে থাকার ঘোষণা দেন।
তিনি প্রতিশ্রুতি দেন রাষ্ট্রীয় 4 মূলনীতির প্রতি তার সরকারের বিশ্বস্ত থাকবে এবং সকল দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তি মেনে চলবে। অভ্যুত্থানের পরপর একটা অনিশ্চয়তার মধ্য থেকে কৌশলগত কারণে তিনি এসব সিদ্ধান্ত নেন। সমাজতন্ত্রের প্রতি মৌখিক সমর্থন বহাল থাকলেও ব্যক্তিখাতকে উৎসাহ দেওয়া হয়। পাট রপ্তানিকারকদের সরাসরি ক্রেতা খোঁজার অনুমতি দেওয়া হয়। সরকারের কথাবার্তায় এবং আচরণে ইসলামের প্রতি দরদ উছলে পড়ে। জয় বাংলা স্লোগানে অনেকেই হিন্দুয়ানি বা ভারতীয় গন্ধ পেতেন। খন্দকার মুশতাক বাংলাদেশ জিন্দাবাদ বলা শুরু করেন। জিন্দাবাদ শব্দটি যে বেশ ইসলামিক, এরকম একটি ধারণা বা পারসেপশন তৈরির চেষ্টা চলে। খন্দকার মুশতাক শবে কদরের রাতে নীতি নির্ধারণী ভাষণ দেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের নেতৃত্বে হজের জন্য একটা সরকারি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত হয়। যারা আগে বন্ধু ছিল না, অর্থাৎ চীন এবং পাকিস্তান, তাদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার আয়োজন হয়। দিল্লি, ইসলামাবাদ এবং মস্কো পিকিং থেকে সমদূরত্ব বজায় রাখার কৌশল নেওয়া হয়। মুশতাক সরকারের আয়ু ছিল প্রায় 2.5 মাস। খন্দকার মুশতাক একটা কালো টুপি পরতেন। শেখ মুজিব একবার বলেছিলেন, তোরা জানিস না ওর কত বুদ্ধি, ওই টুপি দিয়েই ঢেকে রাখে। এই রামপুরি টুপিকে মুশতাক জাতীয় পোশাকের অংশ বানালেন। দিল্লি হাই কমিশনের কর্মকর্তা কামাল উদ্দিনের প্রসঙ্গে বললেন, আমাদের কাছে বার্তা পাঠালেন 500 টুপি ডিপ্লোম্যাটিক ব্যাগে পাঠিয়াও। উনি জানতেন দিল্লিতে এটা জোগাড় করা সম্ভব। বাণিজ্য শাখায় যারা কাজ করতেন, এ দায়িত্ব তাদের ওপর পড়েছিল। 2 নভেম্বর রাতে ব্রিগেডিয়ার খালেদ মুশাররফকে সামনে রেখে সেনাবাহিনীতে আরেকটি অভ্যুত্থান হয়। অভ্যুত্থান চালার সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী ও AHM কামরুজ্জামান, এই 4 জন নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়। অভ্যুত্থানকারীরা রাষ্ট্রপতি খন্দকার মুশতাককে পদত্যাগে বাধ্য করেন এবং 6 নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ASM সায়েমকে রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করা হয়। 15 আগস্টের অভ্যুত্থানকারী সামরিক কর্মকর্তাদের একটি দল খালেদ মুশাররফের সঙ্গে দর কষাকষি করে 3 নভেম্বর সন্ধ্যায় সপরিবারে বিমানে তার করে ব্যাংকক চলে গিয়েছিলেন। 3 নভেম্বর সারাদিন ধরেই দুপক্ষের মধ্যে কথা চালাচালি চলে এবং এক পর্যায়ে আপোষ হয়। সিদ্ধান্ত হয় অভ্যুত্থানকারীরা দেশ ছেড়ে চলে যাবেন। যাওয়ার আগে তারা আলোচনা করে একমত হন যে খালেদ মুশাররফকে হাঁটাতে পারলে জিয়াকে মুক্ত করে তাকে আবার সেনাপ্রধান করা হবে এবং মুশতাক আবার রাষ্ট্রপতির পদে ফিরে আসবেন। এ ব্যাপারে তারা কর্নেল তাহেরের সঙ্গে সবসময় যোগাযোগ রাখবেন। এই আলোচনার সময় তাহের বঙ্গভবনে উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রসঙ্গে মেজর শরীফুল ইসলাম ডালিমের বয়ান ছিল এই রকম, আমি ব্রিগেডিয়ার খালেদকে আমাদের আগের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটি জানালাম। স্যার, আমরা দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি, নূর পাশা, শাহরিয়ার, হুদা, রশেদ, রফিদ, ফারুক, মহিউদ্দিন, শরফুল, মাজেদ, কিসমত, নাজমুল, হাশেম এবং মুসলেহউদ্দিন, আমরা সবাই পরিবার নিয়ে আজ রাতেই যাব। রাষ্ট্রপতির সচিবালয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা করেছে। আমরা দুঃখিত আপনাকেও আমাদের সহকর্মীদের সহযোগিতা করতে পারলাম না। তোমরা কেন দেশ ছেড়ে যাবে আমি কিছুই বুঝতে পারছি না। রশিদ এবং ফারুকের ব্যাপারে আমাদের প্রশ্ন আছে, কিন্তু তোমরা কেন যাবে? ব্রিগেডিয়ার খালেদ কথাগুলো আবারও বললেন। তিনি বুঝাতে চাইলেন যে এ ব্যাপারে তিনি আন্তরিক, কিন্তু আমি নিশ্চিত যে আমাদের দেশ ত্যাগের সিদ্ধান্তের কথা শুনে তিনি খুশি হয়েছিলেন। তিনি খুশি কারণ ভেবেছেন তার পথের কাঁটা সরে গেল। আমাদের ব্যাংকক চলে যাওয়া ছিল একটা কৌশলগত পশ্চাৎপদসরণ। আমরা দেশকে একটা রক্তাক্ত গৃহযুদ্ধ থেকে বাঁচাতে চেয়েছি। আমরা 3 নভেম্বর 1975 রাত 10:30টায় বিমানের একটা বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে ব্যাংককের পথে রওনা হলাম। আওয়ামী লীগ নেতা কারাবন্দী আব্দুস সামাদ আজাদের দেওয়া এক সাক্ষাৎকার থেকে জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারা পুলিশ মহাপরিদর্শকের পুরনো অফিসকে নিউ জেল নাম দিয়ে সেখানে বন্দীদের রাখা হতো। ওখানে কামরা ছিল 3টা। 1 নম্বর কামরায় ছিলেন সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমেদ। 2 নম্বর কামরায় আরও কয়েকজনের সঙ্গে ছিলেন কামরুজ্জামান। 3 নম্বর কামরায় ছিলেন মনসুর আলী ও আব্দুস সামাদ আজাদ। খন্দকার মুশতাক আহমেদ বঙ্গভবন থেকে আইজি প্রিজনকে ফোন করে অস্ত্রধারী সৈনিকদের জেলের ভেতরে ঢুকার নির্দেশ দিয়েছিলেন। 2 তারিখ রাতে তারা 1 নম্বর কামরা থেকে সৈয়দ নজরুল ও তাজউদ্দিন ছাড়া অন্যদের অন্য কামরায় সরিয়ে দেয়।
2 ও 3 নম্বর কামরা থেকে কামরুজ্জামান ও মনসুর আলীকে 1 নম্বর কামরায় নিয়ে আসা হয়। গভীর রাতে মুক্তিযুদ্ধের এই 4 নেতাকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়। সেনাবাহিনীর 4 জন সদস্য খন্দকার মুশতাকের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটায়। ভারতীয় কূটনৈতিক জে.এন. দীক্ষিত মনে করেন, ভারত ইচ্ছে করলে এই 4 জন নেতার হত্যাকাণ্ড ঠেকাতে পারত, কেননা তাদের হত্যা করা হতে পারে এ ধরনের তথ্য ভারতের কাছে ছিল। জে.এন. দীক্ষিত উনার এক লেখায় এইটা বলে গেছেন। 4 নভেম্বর ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের একটা সম্মিলিত মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ধানমন্ডির 32 নম্বর সড়কে শেখ মুজিবের বাড়িতে যায়। মিছিলে খালেদ মুশাররফের মা এবং ছোট ভাই আওয়ামী লীগ নেতা রাশেদ মুশাররফ অংশ নেওয়ায় গুঞ্জন ওঠে যে খালেদ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাতে চায়। মিছিলের প্রধান সংগঠকদের একজন ছিলেন বাকশালের অঙ্গ সংগঠন জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা এবং ছাত্র ইউনিয়নের তৎকালীন সভাপতি নুরুল আলম লেলিন। লেখককে দেওয়া সাক্ষাৎকারে নুরুল আলম লেলিন বলেন, আমরা রিঅর্গানাইজড হওয়ার জন্য কয়েক দফা বৈঠক করি। সেপ্টেম্বর মাসে আমরা ডিসাইড করলাম ইউনিভার্সিটি খোলার দিন একটা প্রতিবাদ মিছিল করব, কিন্তু কাউকে টের পাইতে দেওয়া যাবে না। ইউনিভার্সিটি খোলার প্রথম দিন 20 অক্টোবর আমরা মধুর ক্যান্টিনে সমবেত হলাম। ওখানে আমি, মাহবুব জামান আর ইসমত কাদির গামা বক্তৃতা দিয়া কলাভবনের দিকে একটা ঝটিকা মিছিল করলাম। ভাসানী নেপের অনুসারী ছিল জাতীয় ছাত্রদল। ওরা আমাদের ঢুকতে দেবে না, বাকশালীরা আবার ইউনিভার্সিটিতে কেন, এইসব। ওই দিন আর কিছু হয় নাই। দ্বিতীয় দিন যখন আবার মিছিল করলাম, ওরা আমাদের আক্রমণ করলো। সে সময় হাতিরপুলের লুকুলুকমান খুবই সাহসী, আমাদের সাথে মিলে প্রতিরোধে দাঁড়াইয়া গেল, ভাগলো। পরে আর সাহস পায়নি আক্রমণ করার আমাদের। প্রথমে আমরা ঠিক করেছিলাম 19 অক্টোবর একটা মৌন মিছিল নিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে যাব। দ্যাট ওয়াজ আওয়ার প্ল্যান। পরে ভাবলাম যদি ওখানে ভালো জমায়েত করতে চাই তাহলে আরও কিছু হোমওয়ার্ক দরকার। আমরা ডেট ঠিক করলাম 4 নভেম্বর। অ্যাকর্ডিংলি ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, এডুকেশন ইনস্টিটিউশনগুলি নিজেদের মধ্যে ভাগ করে নিলাম, যারা কোনো জায়গায় যোগাযোগ এবং মোবিলাইজ করতে হবে। কমিউনিস্ট পার্টি, ন্যাপ, আওয়ামী লীগ নেতাদের সাথেও কথা বললাম। ওই সময় ফরহাদ ভাইয়ের সঙ্গে আমাদের একটা গোপন বৈঠক হইয়া গেছে। আমরা একটা লিফলেট ছাপাইছিলাম। লিফলেট ডিস্ট্রিবিউট করতে গিয়া খন্দকার শওকত জুলিয়াস, কাজল বন্দ্যোপাধ্যায় ও সিদ্দিক অ্যারেস্ট হয়ে গেল। আমরা ঠিক করলাম জমায়েত কোনো স্লোগান টোগান দেবে না, শান্তিপূর্ণভাবে যাব, একটা ব্যাক থ্রু করা আর কি। 4 তারিখ সকালে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে সমবেত হই। শুরুতে ছাত্ররাই ছিল, তারপর বেশ কিছু ইয়াঙ্গার রাজনৈতিক নেতা, মানে কোনো প্রতিষ্ঠিত বড় নেতা না, আমাদের সাথে সংহতি জানাইতে আসছে। 2-4 জন বুদ্ধিজীবীও আসলেন। মিছিল যখন শুরু করলাম, নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ওখানে আমাদের বাধা দেয়। পুলিশের সাথে আমাদের তীব্র বাকবিতণ্ড হয়। কিছুক্ষণের তর্কাতর্কির পর বাধা উইথড্র করল তারা। আমরা 2 সারিতে যাইতেছি, কয়েক ভাগে। সামনে থাকবে সেলিমার জাতীয় ছাত্রলীগের কয়েকজন নেতা, পেছনে থাকবো আমি, নুরু, কাজী, আকরাম, কারণ পেছনেও হামলা হতে পারে। মিছিলের মাথা যখন কলাভবন মাঠের কাছে পৌঁছাইল, লেস্টার হইছে নিউ মার্কেটে। এ সময় একজন হুন্ডায় চড়িয়া আসলেন, শেখর দত্ত। পিছনে আমারে ডাকলেন, জেল হত্যাকাণ্ডের নিউজ দিলেন। বললেন, এটা তো ঘটে গেছে, তোমরা এইটা এখানে বইল না, ভয়ভীতি হবে। সেলিমরে খবরটা দাও। আমি দৌড়াইয়া সামনে আসলাম। মহিউদ্দিন সাহেব কলাবাগানের মাঠ থেকে মিছিল জয়েন করলেন। তখন তীব্র প্রতিবাদ। উনি তো মুশতাকের এমিসারি হইয়া মস্কো গেছিলেন। মহিউদ্দিন সাহেব ভেউ ভেউ করে কানল। আর একটু যাওয়ার পর কলাবাগানের ওই জায়গা থেকে জয়েন করলেন আওয়ামী লীগের রাশেদ মুশাররফ আর তার মা। সেলিমরে আমি খবর দিলাম, ফরহাদ ভাই খবর দিছে জেলে এই কাণ্ড ঘটে গেছে, এটা এখন বলা যাবে না। আমরা ওখানে দাঁড়াইয়া সিদ্ধান্ত নিলাম ফুল দিয়ে সবাই চইলা যাব। বঙ্গবন্ধুর বাড়ির গেটে ফুল টুল দেওয়া হইল। সবাই কান্নাকাটি করলো। মাওলানা জেহাদি মোনাজাত পরিচালনা করলো। তারপর আমরা ব্যাক কইরা মধুর ক্যান্টিনে ফিরে আসলাম। বিকেলবেলা প্রতিবাদ সভা ডাকলাম শহীদ মিনারে। খুব ভালো জমায়েত ছিল, এটা বলবো না। ভয়ের পরিবেশ অলরেডি সৃষ্টি হয়ে গেছে। তারপরও ছাত্র ইউনিয়নের বড় অংশ উপস্থিত ছিল।
ছাত্রলীগের বড় নেতাদের পাই নাই। গামাটামারা তখন ছিল না, মমতাজরা কয়েকজন ছিল। ওখান থেকে 5 তারিখে হরতালের ডাক দিলাম। সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। মিছিলে খালেদ মুশাররফের মা ও ভাইয়ের উপস্থিতি দেখে অনেকেই দুয়ে 4 মিলিয়ে আন্দাজ করে নেন খালেদ মুশাররফের পেছনে আওয়ামী লীগ ও ভারতের সমর্থন আছে। 3 নভেম্বর অভ্যুত্থান হলো আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার ভারতীয় ষড়যন্ত্র। এমনও প্রশ্ন ছিল যে খালেদের অজান্তেই তার মা এবং ভাই মিছিলে যোগ দিলে খালেদের সর্বনাশ ডেকে আনেন। এ মিছিলের অন্যতম উদ্যোক্তা ও সংগঠক মুজাহিদুল ইসলাম সেলিম বিষয়টা স্পষ্ট করেন। লেখককে দেওয়া এক সাক্ষাৎকারে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মিছিল শুরু হবে বটতলা থেকে সকাল 10টায়। ভোরে আমি মঞ্জুরুল আহসান খান ভাইয়ের শান্তিনগরের বাসায় গিয়েছিলাম। দেখি তিনি ফোনে কার সঙ্গে জানি কথা বলছেন। উনি বললেন ফোনের অধারে আছেন খালেদ মুশাররফের ভাই, আওয়ামী লীগ নেতা রাশেদ মুশাররফ। খালেদ মুশাররফের মা ওই বাসায় ছিলেন। তার সঙ্গে দেখা করতে খালেদও ওই বাসায় গিয়েছিলেন। একসময় টেলিফোন ধরলেন খালেদ। মঞ্জু ভাই তাকে বললেন, আজ তো ছাত্রদের মিছিল আছে, এখানে ঢাকসুর ভিপি আছে, ওর সঙ্গে কথা বলুন। মঞ্জু ভাই ফোনটা আমাকে ধরিয়ে দিলেন। আমি খালেদের সঙ্গে কথা বললাম। আমার ধারণা ছিল এ সময় মিছিল মিটিং করলে আর্মির সাপোর্ট পাব। মিছিলের প্রসঙ্গ তুলতেই তিনি বললেন, দিস ইজ এ সিভিলিয়ান অ্যাফেয়ার, মাই বয়েজ উইল নট ইন্টারফিয়ার। আপনারা মিছিল করুন, আমার মা এতে যোগ দিবেন। খুব জলি মুডে ছিলেন, খুবই রিল্যাক্সড মনে হলো থাকে, অ্যাজ ইফ মিশন অ্যাকমপ্লিশড। জাসদ গণবাহিনীর মতে ক্ষমতায় বসেই খালেদ মুশাররফ ভারত রুশ মহলকে জোরদার করার কাজে লিপ্ত হন। শেখ মুজিবের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠায় সচেষ্ট হয় এবং এর ফলে আওয়ামী লীগ তাদের লেজুর মনি মুজফ্ফর চক্র পুনরায় মাঠে অবতীর্ণ হওয়ার প্রয়াস পায়। 5 নভেম্বর রাতে বিপ্লবী সৈনিক সংস্থার পক্ষ থেকে ঢাকা সেনানিবাসে প্রচারপত্র বিলি করা হয় এবং সেনাবাহিনীর জওয়ানদের ক্ষোভকে উজ্জীবিত সংহত করে প্রতিরোধের আহ্বান জানানো হয়। জিয়াকে সামনে রেখে সিপাহীরা 6 নভেম্বর রাতে অভ্যুত্থান ঘটায়। এই অভ্যুত্থানে গণবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহেরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 7 নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থানের নায়ক হিসেবে পরে আবু তাহেরের নাম প্রচার করা হলে এটা ছিল জাসদের বিপ্লব সংগঠনের একটা উদ্যোগ। তাহেরকে দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে ডালিমের মন্তব্য হলো, আমাদের দেশ ছাড়ার 3 দিনের মধ্যেই 7 নভেম্বর 1975 সেনা পরিষদে এবং কর্নেল তাহেরের গণবাহিনীর বিপ্লবের সূচনা করল। জনগণ 15 আগস্টের মতো এটাকেও স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করল। তাহের জিয়ার প্রতি অনুগত সৈন্যদের আবেগকে কাজে লাগিয়ে সেনানিবাসে ভারত বিরোধী জিগির তৈরি করতে সমর্থ হন এবং খালেদ মুশাররফকে রুশ ভারতের দালাল হিসেবে তুলে ধরে এক ধরনের উন্মাদনা তৈরি করেন। কিছু নন কমিশনড এবং জুনিয়র কমিশনড অফিসার সশস্ত্র বাহিনীতে বিপ্লবী সৈনিক সংস্থা নামে একটি সংগঠন তৈরি করেছিলেন। তাহের এই সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখতেন, পরামর্শ দিতেন। তবে সাধারণ সৈনিকদের কাছে জাসদ, তাহের কিংবা বিপ্লব নিয়ে তেমন ভাবাবেগ ছিল না। তারা ছিলেন প্রচণ্ড রকম ভারত বিদ্বেষী এবং গৃহবন্দী জিয়া তাদের কাছে ছিলেন একজন জনপ্রিয় সেনাপতি। 7 নভেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একরকম অস্থিরতা ছিল। আগের মতেই জাসদপন্থী ছাত্রলীগের নেতারা হলে হলে মিছিল ও সভা ডাকতে শুরু করলেন। তাতে তাদের বক্তব্য স্লোগান শুনে মনে হচ্ছিল দেশে বিপ্লব ঘটে গেছে। জাসদ ছাত্রলীগের নেতা খায়েরেজাজ মাসুদ মুহসিন হলের গেটের সামনে বক্তৃতা দিয়ে রুশ বিপ্লবের সূচনায় অরোরা জাহাজ থেকে গোলাবর্ষণের সঙ্গে সেদিনের ঘটনার তুলনা করেছিলেন। 7 নভেম্বর সকালেও জাসদ ছাত্রলীগের কর্মীদের চোখমুখে ছিল এক ধরনের উচ্ছ্বাস। 7 নভেম্বর সকালে ঢাকা সেনানিবাসের 2য় ফিল্ড আর্টিলারির অফিস ছিল সকল মনোযোগের কেন্দ্র। 4th বেঙ্গলের লেফটেন্যান্ট মনির অসামরিক পোশাকে এসে অ্যাডজুট্যান্ট জেনারেল কর্নেল মইনুল হোসেন চৌধুরীকে খবর দেন জিয়াউর রহমান তাকে 2nd ফিল্ডে যেতে বলেছেন। কর্নেল মইনুল সেখানে গিয়ে জিয়ার সঙ্গে কর্নেল আমিনুল হক ও সুবেদার মেজর আনিস সহ কয়েকজন অফিসারকে দেখতে পান। একটু পরে একটি অসামরিক জিপে করে 2-3 জন লোকসহ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত তাহের এসে হাজির হন।
এসেই তিনি জিয়াকে রেডিও স্টেশনে যেতে অনুরোধ করেন। মইনুল ও অন্য অফিসাররা জিয়াকে রেডিও স্টেশনে যেতে নিষেধ করেন। এ সময় কর্নেল আমিনুলের সঙ্গে তাহেরের ঝগড়া বেঁধে যায়। এক পর্যায়ে আমিনুল তাহেরকে বললেন, আপনারা জাসদ তো ভারতের বি টিম। তাহের রেগেমেগে সেখান থেকে চলে যান। পরে জিয়ার একটা বক্তৃতা টেপ করে রেডিওতে প্রচারের জন্য পাঠানো হয়। সেনানিবাসে যারা সৈনিকদের সংগঠিত করেছিলেন তাদের অন্যতম ছিলেন নায়েব সুবেদার মাহবুবুর রহমান। 1973 সালে তিনি জাসদের সংস্পর্শে আসেন। তখন জাসদের সভাপতি মেজর অবসরপ্রাপ্ত জলিল সেনাবাহিনীর ভেতরে সাংগঠনিক যোগাযোগগুলো রাখতেন। 74-এর 17 মার্চ জলিল গ্রেপ্তার হয়ে গেলে দায়িত্বটি এসে বর্তায় তাহেরের ওপর। এ প্রসঙ্গে সুবেদার মাহবুব বিষয়টি উল্লেখ করেন এক সাক্ষাৎকারে। তিনি বলেন, মেজর জলিল গ্রেপ্তার হয়ে যাওয়ার পর কর্নেল তাহের ঢাকা ক্যান্টনমেন্টের লাল মসজিদের পাশে আমার বাসায় এসেছিলেন। তার হাতে মেজর জলিলের চিঠিতে লেখা, এখন থেকে কর্নেল তাহেরের সঙ্গে যোগাযোগ করে কাজ করতে হবে। আমরা অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি আওয়ামী লীগ। শেখ মুজিব বলল, সেনাবাহিনীর দরকারই নেই, আমরা তো আর্মিই ছিলাম। সিরাজ সিকদার মারা যাওয়ার পর জাসদই একমাত্র অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি মুজিব। 1974 সালের 15 এপ্রিল কর্নেল তাহেরের সঙ্গে আমার প্রথম পরিচয় ও আলাপ। 20 জুন আমাদের এক গোপন মিটিং চলাকালে কর্নেল তাহের বলে উঠলেন, জেনারেল জিয়াও আমাদের সঙ্গে আছেন। জেনারেল জিয়াকে বহুদিন ধরে চিনি, জানি। উনি খুবই ভালো এবং বহুদিন হাতে একত্রে কাজ করেছি এবং আমার খুবই আপন। 6 নভেম্বর 1975 বিকেলে 2টায় ঢাকায় এলিফ্যান্ট রোডে কর্নেল তাহেরের বড় ভাই আবু ইউসুফের বাসায় কর্নেল তাহের সহ গণবাহিনী ও জাসদের নেতা এবং আমরা গোপন মিটিং করি। সংগঠনের প্রধান সিরাজুল আলম খান ছাড়া প্রায় সবাই উপস্থিত ছিলাম। সভা শেষে কার কি কাজ তা ভাগ করা হলো। রেভলিউশন সাকসেসফুল হলে কার ওপর ক্ষমতা হস্তান্তর করতে হবে কর্নেল তাহের প্রস্তাব করলে জেনারেল জিয়ার নাম বললেন। জেনারেল জিয়া আমার লোক। মুক্তিযুদ্ধ চলাকালীন হতে আজ অবধি তাকে আমি চিনি, জানি ও ভালো লোক, শত দেশপ্রেমিক। আমাদের বিপ্লব বিনা রক্তক্ষয়ে সম্পূর্ণ সফল হওয়ার পর 7 নভেম্বর ভোরে জেনারেল জিয়াকে গৃহবন্দী হতে মুক্ত করে এনে সর্বময় ক্ষমতা হস্তান্তর করি। এরপরে এবং জেনারেল জিয়ার ভাষণ মোতাবেক আমাদের জীবনের নিরাপত্তা সম্পূর্ণ হারায়ে ফেলি এবং জীবন বাঁচানোর জন্য যার যার মতো আত্মগোপন করি এবং জেনারেল জিয়ার কার্যকলাপ দূর হতে লক্ষ্য করতে থাকি। পরবর্তীতে জিয়া একে একে সব বিপ্লবী নেতাদের বন্দী করে। আমার যতটুকু ধারণা, কর্নেল তাহের, গণবাহিনী ও জাসদ সবার একই অবস্থা। 7 নভেম্বর 7:30 পর জিয়ার সঙ্গে সব ধরনের কার্যক্রম ও কথাবার্তা কাট হয়ে যাওয়ার কথা। জিয়ার সঙ্গে তাহেরের কি কথা হয়েছে তা আমি জানি না। তাহের আমাকে বলল, যদি রেভলিউশন সাকসেসফুল হয় তাহলে জিয়াকেই ক্ষমতায় বসানো হবে, সে দেশপ্রেমিক। 7 নভেম্বর সকাল 7টায় গেলাম। জিয়া ভয়ে কাঁপতেছিল। ক্যান্টনমেন্টে বেশ কয়েকজন অফিসার মারা হয়। হত্যাযজ্ঞের দোষ আমাদের উপরে চাপা হয়। সুবেদার সরওয়ার 7 নভেম্বর বিকালের দিকে স্লোগান দিল, সিপাহী সিপাহী ভাই ভাই, অফিসারের রক্ত চাই। 7 তারিখে কেউ মরল না। 8 তারিখে এতগুলো অফিসার কেন মরল? তাহের কাউকে হত্যা করতে বলেনি। আমরা তো তাদের বেজ খুলে বের করে দিয়েছিলাম। 7 নভেম্বর ছিল 2 কুত্তার ঝগড়া। খালেদ মুশাররফ ছিল ইন্ডিয়াপন্থী, জিয়া ছিল আমেরিকাপন্থী। 8 নভেম্বর দুপুর 1টায় কর্নেল তাহেরের সঙ্গে দেখা করার জন্য এলিফ্যান্ট রোডে সার্জেন্ট আবু ইউসুফের বাসায় যাই। দেখি কর্নেল তাহের টেলিফোনে আলাপ করছেন। টেলিফোনের রিসিভারটা জোর করে রেখে বললেন, বিট্রেয়ার। আমি বললাম, স্যারকে? তাহের বললেন, জেনারেল জিয়া। তাহের বললেন, সুবেদার সাহেব, কাজ করেন, আপনার সুইসাইড কমান্ডো ফোর্স তৈরি করেন গাদ্দার জিয়াকে ক্ষমতা হতে সরানোর জন্য। আমি বললাম, এখন মোটেই সম্ভব না। কি বলে আজ সিপাহীদের একত্র করব? আমরা কি জন্য, কি উদ্দেশ্যে সিপাহী জনতার বিপ্লব করেছি এবং কারা কারা করেছে তার কোনো কিছুই প্রকাশ হয় নাই। এই বলে হতাশ ও ক্ষুণ্ণ মন নিয়ে বিকাল 5টায় বাসায় ফিরলাম আর চিন্তা করতে থাকলাম, ফাঁসি অনিবার্য। ছোট ছোট ছেলে মেয়ে এতিম হয়ে যাবে, মানুষের লাথি উষ্টা খাবে, আর মানুষ গাদ্দারের ছেলে মেয়ে বলে ধিক্কার দিবে ওদের। 7 নভেম্বর সকালে খালেদ মুশাররফ এবং তার 2 সহযোগী কর্নেল খন্দকার নাজমুল হুদা এবং লেফটেন্যান্ট কর্নেল এটিএম হায়দার অভ্যুত্থানকারীদের হাতে নিহত হন। এ 3 জনই ছিলেন 71-এর বীর মুক্তিযোদ্ধা। এক সাক্ষাৎকারে খালেদ মুশাররফের স্ত্রী
সালমা খালেদ বলেছিলেন, খালেদ কোনোভাবেই আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল বা ভারতপন্থী ছিলেন না। এসব অপপ্রচার। তার মা ও ভাইয়ের সেই হঠকারী কাজের জন্য তার কোনো সম্পর্ক ছিল না। জিয়ার সঙ্গে খালেদের পার্সোনালিটির ক্ল্যাশ ছিল, তবে খালেদ রক্তপাত চাননি এবং তার উদ্বেগ নভেম্বরের রক্তপাত হয়নি। খালেদ হুদা হায়দারের হত্যাকাণ্ড নিয়ে বিভ্রান্ত রয়ে গেছে। কি পরিস্থিতিতে এবং কার নির্দেশে তাদের হত্যা করা হলো তার যথাযথ অনুসন্ধান আজও হয়নি। তবে সন্দেহের তীর কার দিকে এ সম্পর্কে কিছুটা আন্দাজ পাওয়া যায় কর্নেল হুদার স্ত্রী নীলুফার হুদার বিবরণ থেকে। কর্নেল হুদা ছিলেন রংপুরের ব্রিগেড কমান্ডার। 1968 সালে তিনি আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্তদের অন্যতম ছিলেন। 75-এর 9 নভেম্বর তার খুঁজে নীলুফার হুদা ঢাকায় এসে সেনাপ্রধান জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। তাদের কথাবার্তা ছিল এরকম: নীলু, জিয়া ভাই, আপনি থাকতে হুদা মারা গেল কিভাবে? ওকে কে মারল? আপনি থাকতে তো ওকে মারার কথা না। জিয়া, হি ওয়াজ মিসগাইডেড উইথ খালেদ মুশাররফ, দ্যাটস হোয়াই হি ওয়াজ কিল্ড। নীলু, খালেদ মুশাররফকেই বা মারা হবে কেন? তিনি তো আপনাকে মারেননি। যিনি এক ফোঁটা রক্তও ঝরাননি তাকে কেন মারা হবে? আপনার লোকেরা কেন তাকে মারবে? নীলুফা হুদার বর্ণনা থেকে জানা যায়, খালেদ হুদা হায়দার শেরেবাংলা নগরে সেনাবাহিনীর 10ম বেঙ্গল রেজিমেন্টের একটা ইউনিটে আশ্রয় নিয়েছিলেন। এই ইউনিটের কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল নওয়াজিশ আহমেদ। 7 নভেম্বর সকালে জিয়া ঢাকা সেনানিবাসে 2য় আর্টিলারি রেজিমেন্টের দপ্তরে ছিলেন। নওয়াজিশ তার সঙ্গে যোগাযোগ করেন। ওই সময় জিয়ার সঙ্গে অন্যান্য সেনা কর্মকর্তার মধ্যে আরও উপস্থিত ছিলেন মীর শওকত আলী, মইনুল হোসেন চৌধুরী, আব্দুল মান্নাফ, আমিন আহমেদ চৌধুরী প্রমুখ। নীলুফার হুদার ভাষ্যমতে, লেফটেন্যান্ট কর্নেল আমিল আহমেদ চৌধুরী আমাকে বলেছিলেন যে প্রথমে নারায়ণগঞ্জ এলাকায় কোনো এক থানা থেকে সেখানে ফোন আসে কর্নেল সাফায়েত জামিলের অবস্থান নিয়ে। প্রায় একই সময় কর্নেল নওয়াজিশ জেনারেল জিয়াকে টেলিফোন করে বলেন যে ব্রিগেডিয়ার খালেদ মুশাররফ, কর্নেল হুদা ও মেজর হায়দার তার ব্যাটালিয়নে অবস্থান নিয়েছেন। জিয়া নওয়াজিশকে বলেন যে তাদের যেন সুরক্ষিতভাবে রাখা হয় এবং তাদের কোনো ধরনের চিন্তা না করতে বলেন। নওয়াজিশ জিয়াকে বলেন তাদের জন্য নাস্তার বন্দোবস্ত করা হচ্ছে। এই সময় সেই কক্ষে অবস্থানরত কর্নেল তাহের বাইরে যান এবং মিনিট 15 পর ফেরত আসেন। এর আধ ঘন্টা পর সেখানে আবার টেলিফোনে খবর এলো নওয়াজিশের ব্যাটালিয়নের বাইরে থেকে কিছু পোশাকধারী এসে খালেদ মুশাররফ, হুদা ও হায়দারকে গুলি করে হত্যা করে বেয়নেট চার্জ করেছে। 7 নভেম্বর সারাদিন ঢাকা সেনানিবাসের পরিস্থিতি ছিল থমথমে। বিকেলের দিকে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। অফিসাররা আতঙ্কিত হয়ে পরিজন সহ সেনানিবাস ছেড়ে চলে যেতে থাকেন। স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হামিদ ওই রাতের ঘটনার বর্ণনা করেছেন এভাবে: 7 ও 8 নভেম্বরের ওই বিভীষিকাময় রাত্রে গভীর অন্ধকারে উন্মাদ সৈনিকেরা অফিসারদের রক্তের নেশায় পাগল হয়ে উঠল। ঘটে গেল বেশ কয়েকটি হত্যাকাণ্ড। বহু বাসায় হামলা হলো। অনেকে বাসায় ছিলেন না, অনেকে পালিয়ে বাঁচল। সৈনিকেরা মেজর করিম, মিসেস মুজিব, মিসেস ওসমানকে গুলি করে হত্যা করল। মেজর আজিম ও মুজিব চট্টগ্রামে যাচ্ছিলেন। বিপ্লবী সৈনিকেরা তাদের এয়ারপোর্টে পাকড়াও করে। আজিমকে গুলি করে হত্যা করে। মেজর মুজিব প্রাণ নিয়ে পালাতে সক্ষম হন। অর্ডিন্যান্স অফিসার মেসে সৈনিকেরা হামলা করে 3 জন তরুণ অফিসারকে গুলি করে হত্যা করে। এদের মধ্যে ছিলেন মেজর মহিউদ্দিন, যিনি শেখ সাহেবের লাশ টুঙ্গিপাড়ায় নিয়ে দাফন করেন। সৈনিকেরা কর্নেল ওসমানের বাসায় আক্রমণ করে। উসমান পালিয়ে যান। তারা মিসেস উসমানকে গুলি করে হত্যা করে। হকি খেলতে গিয়েছিলেন 2 জন তরুণ লেফটেন্যান্ট। তাদের স্টেডিয়ামের পাশে গুলি করে হত্যা করা হয়। অর্ডিন্যান্স স্টেটে 10 জন অফিসারকে এক লাইনে দাঁড় করানো হয় মারার জন্য। প্রথম জন এক তরুণ ইএমআই ক্যাপ্টেন। তার পেটে গুলি করা হয়। সঙ্গে সঙ্গে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। বাকিরা অনুনয় বিনয় করলে তাদের ছেড়ে দেওয়া হয়। বেঁচে গেল তারা অপ্রত্যাশিতভাবে। টেলিভিশনের একজন অফিসার মনিরুজ্জামান বঙ্গভবনে খালেদের সময় খুবই অ্যাক্টিভ ছিলেন। তাকে ধরে গুলি করা হয়। তিনি 3 দিন পর তার লাশ পাওয়া যায় মতিঝিল কলোনির ডেরায়। সেনাবাহিনীর মেডিকেল কোরের ডাইরেক্টর কর্নেল খুরশিদ। বিপ্লবীরা তার বাসা আক্রমণ করে কয়েক ঝাঁক গুলিবর্ষণ করে। তিনি পালিয়ে যান।
সৈনিকেরা দল বেঁধে প্রায় প্রতিটি অফিসার্স কোয়ার্টারে হামলা চালায়। ভীত সন্ত্রস্ত অফিসাররা বাসা ছেড়ে অন্ধকারে পেছনের পানির ডুবায়, ঝুপে জঙ্গলে আত্মপন করে সারা রাত কাটায়। 7 নভেম্বর রাতে সিপাহীদের গুলিতে ঢাকা সেনানিবাসের ভেতরে ও বাহিরে বেশ কয়েকজন হতাহত হন। ওই রাতে 2 জন নারী নিহত হয়েছিলেন। একজন হলেন সেনাবাহিনীর ডাক্তার মেজর, অন্যজন হলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরীর স্ত্রী নাজিয়া ওসমান। আবু ওসমান চৌধুরী সপরিবারে গুলশানের একটা বাসায় থাকতেন। লেখককে দেওয়া সাক্ষাৎকারে ওই রাতে একটা বিবরণ দিয়েছেন তিনি। ওরা আমাকে মারতে এসেছিল। আমার ওখানে একজন ব্যাটম্যান আর একজন বাবুর্চি ছিল। ওরা আমাকে বলেছে, স্যার আপনি চলে যান। আমি চলে গেলে ওরা, কিছু হবে না স্যার, আপনারা যান। আমাকে তারা পেছনের ওয়ালের ওপর দিয়ে ফেলে দিল। আমি পড়লাম ওই দিকে। ওখানে একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ি ছিল, সেখানে কিছু লোক থাকতো। ওরা আমাকে দেখে ভয় পেয়ে গেল। আমি বললাম কিচ্ছু হবে না। সিপাহীরা ওখানে ঢুকে নাই, তারা বাড়িসহ বেড দিয়ে ফেলেছে। বেড দিয়ে আমার বাড়িতে গুলি মারতেছে। ওই গুলিতে আমার ওয়াইফ মারা গেছে। 3টা গুলি দেখা গেল। একটা গুলি ওয়ালে লেগেছে, একটা ওনার পায়ে, আর একটা থার্ড গুলিটা লেগেছে তলপেটে। তখন তারা দরজা ভেঙে আমার মেয়েদের চুলের মুঠি ধরে নিয়ে আসছে বাইরে। আমাকে পেল না। তখন সিনিয়র একজন বলল, এদেরকে নিয়ে কি হবে, এরা তো বাচ্চা। একজনের 10-11 বছর বয়স আর একজনের 4-5 বছর। ওদের ছেড়ে দাও। তখন থাপ্পড় টাপ্পড় দিয়ে তাদের ছেড়ে দিল, তারপর চলে গেল। আমার বাবুর্চি খুব কাজের লোক ছিল। কাছেই ছিল ফিরোজা বেগমের বাসা। ওদের কাছে আমার 2 মেয়ে গান শিখত। ওই বাড়িতে নিয়ে গেল তাদের। ওনার কানে কানে বলল, ওদের মা মারা গেছে, ওদের বাবা এখান থেকে চলে গেছে। যা হোক, শেষ পর্যন্ত ওরা বেঁচে গেছে। আমি কোনো আওয়াজ শুনতেছি না। বুঝলাম তারা হয়তো নাই বা পালিয়ে গেছে। আমি পেছন দিয়ে ওয়াল টপকে পাশের বাসায় ঢুকলাম। দেখলাম বাসা খালি, সব খোলা। ওখানে ইন্দোনেশিয়ান এম্বাসির ফার্স্ট সেক্রেটারি থাকতো। তারা ভয়ে গাড়ি দিয়ে সবাই চলে গেছে। ওখানে টেলিফোন আছে। আমি তাড়াতাড়ি টেলিফোন করলাম। আমার ভাইরা থাকে ইস্কাটনে। বলল, আপনি যেখানে আছেন সেখানেই থাকেন, আমরা না আসা পর্যন্ত কিছু করবেন না। ঘণ্টাখানেক পর তারা আসলো। আমাকে বলল, আপনি কোথাও যাবেন না। ওরা আমার ওয়াইফকে গাড়িতে নিয়ে চলে গেল, দেখতেও দেয়নি। আমাকে আরেক আত্মীয়ের বাসায় নিয়ে 3 তলায় আবদ্ধ করে রাখে। বলল, আপনি এখানে থাকেন, যা করার আমরা করব। ফিরোজা বেগমের ভাই ছিল কর্নেল, সে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার্স কোর্ট থেকে একটা ডজ গাড়ি নিয়ে আমাকে নামায়া দিল। তারপর ডেড বডি নিয়ে সিএমএইচে গেলাম। সেখান থেকে ছাড়পত্র নিয়ে ডেড বডিকে ঘুরিয়ে ঘুরিয়ে যেন কার চোখে না পড়ে কুমিল্লা নিয়ে গেলাম। সেখানে জানাজা হলো। কুমিল্লার পুরাতন মৌলভীপাড়ায় একটা পুকুর আছে। পুকুরের পশ্চিম পাড়ে ঘাটলা আছে, তার পাশে কবরস্থান। ওটা আমার শ্বশুর বাড়ি। দাফন করার সময়ে যখন নিয়ে যায় তখন আমি ওকে দেখেছি। সৈনিকদের হাতে নিহতের অন্যতম ছিলেন মেজর মহিউদ্দিন। 16 আগস্ট বিকালে তিনি বঙ্গবন্ধুর মরদেহ হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া নিয়ে গিয়েছিলেন। সম্ভবত এটাই ছিল তার অপরাধ। সেনা কর্মকর্তা অনেকেই চাননি শেখ মুজিবের লাশ মর্যাদার সঙ্গে দাফন করা হোক। 75-এর আগস্ট অভ্যুত্থান ও তার পরবর্তী দিনগুলোতে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে অনেক বিতর্ক আছে প্রশ্ন। দলীয় রাজনীতির চশমাটা খুলে ফেলে তার বিচার হচ্ছে না। কেউ তাকে দেবতা বানায়, কেউ বানায় শয়তান। ওই সময়ের একটা বর্ণনা পাওয়া যায় প্রতিমন্ত্রী অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরীর কাছ থেকে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় জিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়েছিল। খন্দকার মুশতাক রাষ্ট্রপতির ক্ষমতা নেওয়ার পর তাকে শিল্প মন্ত্রণালয়ে দেওয়া হয়। অক্টোবর 1975 দ্বিতীয় সপ্তাহে নুরুল ইসলাম চৌধুরী একটি সম্মেলনে যোগ দিতে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় যান। যাওয়ার একদিন আগে সেনাপ্রধান জিয়াউর রহমান তার বাসায় এসে বলেন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ওয়াসিউদ্দিনকে সেনাবাহিনী প্রধান করতে চায়। আমার কাছে এই ষড়যন্ত্রের কথা আর গোপন নাই। আমি তাকে প্রয়োজনে লাথি মেরে বের করে দেব। এরপর জিয়া তাকে বিদেশ যেতে বারণ করেন। নুরুল ইসলাম চৌধুরী বলেন, তিনি মানসিক অশান্তিতে আছেন, তিনি বাইরে যাবেনই, আজমির শরীফও যাবেন। জিয়ার মুশতাক বিরোধী ভূমিকা লক্ষ্য করে তিনি জেলে আটক 4 নেতার মুক্তির জন্য অনুরোধ করেন।
জিয়া আশ্বাস দিয়ে বলেছিলেন, আমি প্রতিজ্ঞা করছি তারা সবাই মুক্তি পাবেন। নুরুল ইসলাম যখন ভিয়েনায়, তখন তিনি 3 নভেম্বর জেল হত্যার কথা শোনেন। এ অবস্থায় সম্মেলনে যোগ না দিয়ে তিনি মস্কো চলে যান। মস্কোয় বসে তিনি 7 নভেম্বরের অভ্যুত্থানের কথা জানতে পারেন। নভেম্বরের 3য় সপ্তাহে তিনি দিল্লি ও কলকাতা হয়ে ঢাকায় ফিরে আসেন। নুরুল ইসলাম চৌধুরীর বয়ান হলো, আমার ঢাকায় ফিরে আসার কয়েকদিন পর এক রাতে কারফিউ চলাকালীন কর্নেল অলি আহমেদ আমাকে সরকারি বাসভবন থেকে সদ্য স্থানান্তরজনিত মগবাজারের বাসায় এসে জানালেন, জেনারেল জিয়া আমাকে তার ক্যান্টনমেন্টের বাসায় যেতে বলেছেন। প্রথমে একটু ঘাবড়ে গেলেও অলি সাহেবকে দেখে ভরসা পেলাম, কারণ অনেক আগে থেকেই অলি আহমেদকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। অলি সাহেব জেনারেল জিয়ার বাসায় আমাকে পৌঁছে দিয়ে চলে গিয়েছিলেন এবং কিছুক্ষণ পরে এসে আমাকে বাসায় পৌঁছে দিয়েছিলেন। জিয়াউর রহমান আমাকে দেখেই আলিঙ্গন করে বললেন, ভাগ্যের কারণেও আল্লাহর রহমতে বেঁচে গেছি। আমি তখন জিয়াউর রহমানকে তার ওয়াদার কথা স্মরণ করিয়ে দিয়ে জেলখানা হত্যাকাণ্ড বিষয়ে জিজ্ঞেস করি। জিয়াউর রহমান বলেন, আমি যখন অবরুদ্ধ ছিলাম তখন মুশতাকের নির্দেশে তাদের খুন করা হয়েছে, আমার কিছুই করার ছিল না। জিয়াউর রহমান তার ড্রয়িং রুমে বঙ্গবন্ধুর ছবি দেখিয়ে আমাকে বলেন, আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু কমিউনিস্ট বা তথাকথিত প্রগতির কথা শুনে তিনি বিপথে চালিত হয়েছিলেন। আমরা বেসামরিক নাগরিক মৃত্যুকে ভয় পাই না, এমন কথা বলা অন্যায় হবে। এখনো মনে আছে খন্দকার মুশতাক সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের পর আমাদের প্রিয় ফণীভূষণ মজুমদার দুঃখ করে আমাকে বলেছিলেন, যৌবনে মৃত্যুবয়হীন বিপ্লবী রাজনীতিতে সক্রিয় থাকলেও বৃদ্ধ বয়সে জীবনকে ভালোবেসে মৃত্যুবরণ করতে পারলাম না। 15 আগস্টের আগে ও পরে জাসদের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন আছে। সিদ্দিকীর অনুগত কিছু লোক জাতীয় মুক্তিবাহিনীর ব্যানারে ভারতীয় বিএসএফের সহযোগিতায় সীমান্তে যুদ্ধ করছিল। এই সময়ের পরিস্থিতির একটা চমৎকার বর্ণনা পাওয়া যায় শচীন কর্মকারের কাছ থেকে। সন্ধ্যার আগে দেখলাম 2টা আর্টিলারি গাড়ি আসলো, সেকেন্ড ফিল্ডের। আমার ব্যাটালিয়নের অফিসার কর্নেল জালাল আহমেদ ওকে মারতে আসছে, তাকে সেকেন্ড ফিল্ডে হস্তান্তর করতে হবে। গুলাগুলি হইল কিছুক্ষণ, ফায়ার ব্যাক করা হইল। আলটিমেটলি সেকেন্ড ফিল্ডকে পালায়া যাইতে হইল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কাছ থেকে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সিপাহীরা কিন্তু অফিসারদের সম্মান দিয়েছে। সবাই তো সিপাহী ভাই ভাইতে জয়েন করে নাই। 10 বেঙ্গল তো জয়েনই করে নাই। তখন টাঙ্গাইলের এমপি ছিলেন রহিম খান, পরে এডিশনাল আইজি ছিলেন, ডিসি ছিলেন বারি সাহেব, লুৎফুর ছিল এএসপি, তারে পাইলাম। টাঙ্গাইলে আমাদের অবস্থানকালটা 2 সপ্তাহের বেশি না। রোজার দিন ছিল, 3টা আমেরিকান এসেছিল, সাংবাদিক বা এইরকম কিছু। গ্রামের মানুষ ওদেরকে মারে, কারণ রোজার মধ্যে ওরা বিড়ি সিগারেট খাইছে। ওদের গাড়ি ছিল, গাড়ি তো হয়তো ওয়্যারলেস ছিল। দে কমিউনিকেটেড উইথ দ্য এম্বাসি। উইদিন 1.5 আওয়ার জিয়া কল্ড, ফোন করছে যে আমেরিকানদের পিঠাইছে মৌলবীরা, তোমরা একটা কাজ করো, যত মৌলবী পাবা সবগুলাকে পিটাইয়া হাড্ডি ভাঙ্গা দাও, যত মৌলবী আছে টাঙ্গাইলে। আমরা পুলিশ নিলাম, পিডিয়ান নিলাম, বললাম যত মৌলবী পাও পিটাও। 150-200 জনকে আমরা পিটাইয়া হাড্ডি ভাঙ্গা স্টেডিয়ামে জড়ো কইরা কইলাম। আমেরিকানদের বললাম, তোমরা এখন আইডেন্টিফাই করো। চাইনিজদের দেখলে সব এক মনে হয় না, আমেরিকানদের কাছে বাঙালিদের তো এক মনে হয়। আইডেন্টিফাই করতে পারে না। যাদের উইটনেস পাইলাম এদের রিমান্ডে নিলাম। বাকিদের বললাম আরও পিটাও। পিটাইতে বললে সিপাহীরা পিটায় একটু বেশি, পিটাইয়া একেবারে আধা লাশ বানাইয়া ফেলছে। বাকিগুলারে জেলে দেওয়া হইল। তারপর জিয়া দেখতে আসলেন, সঙ্গে আমেরিকান ছিল, ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি কিছু একটা হবে। তার প্রায় 10 দিন পর আমরা টাঙ্গাইল থেকে মুভ করে ময়মনসিংহ চলে যাই টু ফাইট কাদেরিয়া বাহিনী। একটি হত্যাকাণ্ড অনেকগুলো হত্যাকাণ্ডের জন্ম দেয়। নিরাপদ মনে করে নওয়াজিশের কাছে আশ্রয় নিয়েছিলেন খালেদ, হুদা, হায়দার। তাদের যখন হত্যা করা হয় তখন তারা নাশতা খাচ্ছিলেন। নিয়তির কি নির্মম পরিহাস। 7 নভেম্বর সকালে ক্ষমতার লড়াইয়ে তাহের ছিটকে পড়েন, তাকে ফাঁসের দড়িতে ঝুলতে হয়েছিল। যে একটা ব্যর্থ অভ্যুত্থানে নিহত হয়েছিলেন।
জিয়া হত্যার অভিযোগে নওয়াজিশকে ফাঁসি দেওয়া হয়েছিল। জিয়া এবং তাহেরের মধ্যকার সম্পর্কের অনেকটাই অজানা। মার্কিন অধ্যাপক গবেষক মার্কাস ফ্রান্ডা 1980 সালের নভেম্বর-ডিসেম্বরে জিয়ার সাক্ষাৎকার নিয়েছিলেন। তাহের সম্পর্কে জিয়ার ইতিবাচক মূল্যায়ন ছিল। জিয়া তাহেরকে সাহসী ও সরলমনা মানুষ হিসেবে মন্তব্য করেছিলেন। 1971 সালে সে ছিল আমার অফিসার। আমি তাকে অস্ত্র দিয়েছি। সে যখন পাকিস্তান থেকে পালিয়ে আসে আমি তাকে সৈন্য দিয়েছি যুদ্ধ করার জন্য। কিন্তু শেখ মুজিব তাকে সেনাবাহিনী থেকে সরিয়ে দেওয়ার পর সে বদলে গিয়েছিল। সে জাসদে যোগ দিয়ে বেআইনি অস্ত্র নিয়ে গোপন সংগঠন তৈরি করেছিল। তারা তাকে বাহিনী প্রধান বানিয়েছিল। দেশের আইন অমান্য করে তার লোকেরা নিজের হাতে আইন তুলে নিয়েছিল এবং অনেক লোককে হত্যা করেছিল। আইন অনুযায়ী আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়, যা তার প্রাপ্য ছিল। জিয়ার ঘনিষ্ঠজনদের মতে তাহেরকে ফাঁসি দেওয়া ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। জিয়া তাহেরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে সেনাবাহিনীর 47 জন জ্যেষ্ঠ কর্মকর্তা থেকে ডেকে তাদের মতামত চেয়েছিলেন। সবাই বলেছিলেন তাহের বেঁচে থাকলে সেনাবাহিনীর শৃঙ্খলা বলে কিছু থাকবে না। জিয়া তখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল। 21 জুলাই 1976 তাহেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয়। 7 নভেম্বর ঘটনাটি ছিল অনন্য। এমন একটি ঘটনা এ অঞ্চলে এর আগে ঘটেনি। এই ঘটনায় সামরিক অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান দুটোরই উপাদান ছিল, যা ঘটনাটিকে বিশিষ্টতা দিয়েছিল। অনেকগুলো পক্ষ এর সঙ্গে জড়িত হয়ে গিয়েছিল এবং ঘন্টায় ঘন্টায় ক্ষমতার ভারসাম্য এবং সমীকরণ বদলে যাচ্ছিল। কেবল একটি শব্দে বা বাক্যে এটাকে সংজ্ঞায়িত করা সম্ভব না। 15 আগস্ট হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ক্ষমতার রাজনীতির বারান্দায় ঢুকে পড়ে বাংলাদেশের সামরিক বাহিনী। এর আগে সরকার বিরোধী রাজনীতির প্রধান পক্ষ ছিল জাসদ। জাসদ ক্ষমতার পরিবর্তন চেয়েছিল। এই পরিবর্তন যে সহিংস হতে পারে তা জাসদ নেতৃত্বের হিসাবেই মধ্যেই ছিল। তা না হলে বিপ্লবী গণবাহিনী ও বিপ্লবী সৈনিক সংস্থা তৈরি করার প্রয়োজন হতো না। কিন্তু 15 আগস্ট ঘটনার আকস্মিকতায় জাসদের মূল নেতৃত্ব হকচকিয়ে পড়ে। যে ঘটনাটি তারা ঘটাতো সেটা অন্যরা ঘটিয়ে ফেলল। সুতরাং অভ্যুত্থানকারীদের সঙ্গে জাসদ তাৎক্ষণিকভাবেই সম্পর্ক তৈরির চেষ্টা চালায়। এরই অংশ হিসাবে লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের ও তার ডেপুটি হাসানুল হক ইনু 15 আগস্ট সকালেই শাহবাগে ঢাকা বেতার ভবনে যান। 15 আগস্টের 9 দিনের মাথায় মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাপ্রধানের দায়িত্ব পান। উচ্চাকাঙ্ক্ষী জিয়া খন্দকার মুশতাকের নেতৃত্বের সত্যাবরণে আওয়ামী লীগের একটি সরকার মেনে নিতে পারেননি। মনে মনে তিনি ফুঁসছিলেন। ব্যাপারটি তাহেরেরও মনোভূত হয়নি। জিয়ার সঙ্গে তাহেরের সখ্য ছিল এবং তারা দুজনেই একে অন্যকে ব্যবহার করতে চেয়েছিলেন। তাহের জিয়াকে ধারণা দিয়েছিলেন যে তার সঙ্গে জাসদের মতো একটা সংগঠিত দল আছে, যা রাজনীতির পালাবদলে কাজে লাগবে। তাহের ভেবেছিলেন সেনাবাহিনীর মধ্যে জিয়ার জনপ্রিয়তা কাজে লাগিয়ে এবং জিয়াকে সঙ্গে নিলে সেনাবাহিনীর সমর্থন পাওয়া যাবে। জিয়া এবং তাহের দুজনেই ছিলেন উচ্চাকাঙ্ক্ষী। তাদের এই সহাবস্থান ও সমীকরণ 6 নভেম্বর পর্যন্ত টিকে ছিল। দুজনই চেয়েছিলেন খন্দকার মুশতাকের অপসারণ। তাহের এক পর্যায়ে জিয়াকে রাষ্ট্রপতি করার জন্য রশিদ ফারুকদের কাছেও ধর্ণা দিয়েছিলেন। 3 নভেম্বর পাশা উল্টে যায়। জিয়া ক্ষমতাহীন হয়ে পড়েন। তাহের দেখলেন এই সুযোগে যদি সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটানো যায় তাহলে জনমনে এবং জিয়ার কাছে তিনি ত্রাণকর্তা হিসেবে পরিচিতি পাবেন। জাসদ নেতৃত্বকে বুঝিয়ে সুঝিয়ে 6 নভেম্বর রাতে তিনি অভ্যুত্থানের পক্ষে সম্মতি আদায় করেন। জাসদের পূর্ব পরিকল্পনা ছিল একটি গণ অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করা। 17 নভেম্বর তাদের সেই প্রস্তুতি মোটেও ছিল না। তাদের মূল ভরসা ছিল ছাত্রলীগ আর শ্রমিক লীগ। 74-এর 17 মার্চ দুটি সংগঠনই অকার্যকর হয়ে গিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগের শক্তিমত্তার কোনো ভিত ছিল না। শ্রমিকদের ঘাঁটি ছিল নারায়ণগঞ্জের আদমজিতে। জাসদের প্রধান নেতা সিরাজুল আলম খানের সঙ্গে জিয়াউর রহমানের আলাদা যোগাযোগ ছিল। তিনি ভালো করেই জানতেন জিয়ার ক্ষমতার ভিত্তি হচ্ছে সেনাবাহিনী। তাহের সেখানে নিছক একজন বহিরাগত। তাহেরের কথার ওপর নির্ভর করে একটি অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করলে তা সফল হবে না, এ ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন না। তাহের অভ্যুত্থান ঘটানোর ব্যাপারে অতি উৎসাহী ছিলেন। তার হিসাব ছিল জিয়া অন্তরীণ থেকে কিছু করতে পারবে না এবং অভ্যুত্থান ঘটিয়ে জিয়াকে মুক্ত করতে পারলে জিয়া তার প্রতি অনুগত থাকবে এবং সেনাবাহিনীর সমর্থন নিয়ে তিনি বিপ্লব করতে পারবেন। আর জাসদ তো রয়েছেই।
6 নভেম্বর রাতে যখন অভ্যুত্থানের পক্ষে সিদ্ধান্ত হয়, সিরাজুল আলম খান তাতে মৌন সম্মতি দিয়েছিলেন। তার হিসাব ছিল, যদি অভ্যুত্থান সফল হয় তাহলে তিনি তো নেতা থাকছেনই, যদি ব্যর্থ হয় অভ্যন্তরীণ গোলযোগ ও সংঘর্ষে সেনাবাহিনী আরও দুর্বল হয়ে পড়বে। 7 নভেম্বর সকালে খালেদ মুশাররফের 4 দিনের সরকারের পতন হলো এবং তিনি নিহত হলেন। অভ্যুত্থান ব্যর্থ হলে অভ্যুত্থানকারীরা যে পরিণতির হয় খালেদের তাই হয়েছিল। খন্দকার মুশতাকেরও ক্ষমতা ফিরে পাওয়ার সম্ভাবনা ছিল না। জিয়ার নেতৃত্বে নতুন করে সংগঠিত সামরিক বাহিনী তখন চেয়েছিল একচাটিয়া সেনা শাসন। এখানেই তাহেরের সঙ্গে জিয়ার সমীকরণ ভেঙে যায়। তাহের চেয়েছিলেন জিয়াকে সেনাবাহিনীর বাইরে তার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন এবং তাইলে তিনি প্রক্রিয়াটি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। জিয়া দেখলেন সেনাবাহিনীর অধিকাংশ অফিসার ও সৈন্য তার পেছনে এক কাট্টা। তিনি কেন তাহের বা জাসদের নিয়ন্ত্রণে যাবেন? এটা ছিল ক্ষমতার লড়াইয়ের একটা জটিল পর্যায় এবং প্রতিদ্বন্দ্বিতা। এখানে ব্যক্তিগত মান অভিমানের কোনো জায়গা নেই। জিয়ার ওপর খবরদারি করতে গিয়ে 7 নভেম্বরের প্রথম প্রহরেই তাহের বিপ্লবের বৃত্ত থেকে ছিটকে পড়েন। জিয়া তার অবস্থান সংহত করতে সক্ষম হন। সিরাজুল আলম খান আন্ডারগ্রাউন্ডে চলে যান। তাহের এবং জাসদের অন্য নেতারা যদি প্রজ্ঞার পরিচয় দিতেন, তাহলে তারা নিজেদের জিয়ার প্রতিপক্ষ না করে দর কষাকষির একটা ক্ষেত্র তৈরি করতে পারতেন, হতে পারতেন ক্ষমতার অংশীদার। কিন্তু নিছক আবেগকে সম্বল করে তারা জাসদকে জিয়া ও সেনাবাহিনীর আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেন। ফলে জাসদকে চরম মূল্য দিতে হয়েছিল। তাহারকেই শুধু প্রাণ দিতে হয়নি, জাসদের অগণিত নেতাকর্মীকে এজন্য মূল্য দিতে হয়েছে। জাসদ পরে সম্বিত ফিরে পেয়েছিল এবং 3 বছর পর জিয়ার সঙ্গে সমঝোতা করে দলের অনেক নেতাকর্মীকে সাধারণ ক্ষমতার আওতায় জেল হুলিয়া থেকে মুক্ত করে সাধারণ নির্বাচনে অংশ নিয়েছিল। এই উপলব্ধি হয়েছিল সবকিছু হারিয়ে। পক্ষান্তরে আওয়ামী লীগ প্রজ্ঞার পরিচয় দিয়েছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেনাবাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে না গিয়ে হয় জেলে গেছেন, নতুবা আন্ডারগ্রাউন্ডে। অনেকেই ভারতে চলে গিয়েছিলেন। তাদের শক্তিক্ষয় হয়েছিল অপেক্ষাকৃত কম। জনসম্পৃক্ত রাজনীতির অভিজ্ঞতা থেকে তারা বুঝেছিলেন, রাজনীতিতে পুনর্বাসিত হতে হলে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার ধৈর্য আওয়ামী লীগ এবং তার মিত্রদের ছিল, জাসদের ছিল না। জাসদ ঘরানার একজন বুদ্ধিজীবী হিসাবে আহমদ ছফার পরিচিতি ছিল। এই দলের অনেক নেতার সঙ্গে ব্যক্তিগত সখ্য থাকার কারণে তিনি জাসদের হয়ে বক্তৃতা করতেন, লিখতেন। জাসদ সমর্থিত দৈনিক গণকণ্ঠে তিনি সহকারী সম্পাদক ছিলেন। সর্বহারা পার্টির প্রতিও তিনি সহানুভূতিশীল ছিলেন। ছফার মতে জাসদ এবং সর্বহারা পার্টির তরুণরাই ছিলেন বাংলাদেশের সমাজ পরিবর্তনের সবচাইতে সম্ভাব্য প্রতিশ্রুতিশীল শক্তি। সঙ্গে সঙ্গে একথাও বলা অন্যায় হবে না যে এই দল দুটির পেছনে কোনো সুস্থির রাজনৈতিক দর্শন ছিল না। ছফার মন্তব্য হলো, মূলত আওয়ামী লীগের ওই লড়াকু অংশটি স্বাধীনতা উত্তরকালে জাসদ তৈরি করেছিল, কিন্তু তারা আওয়ামী বৃত্ত থেকে বেরিয়ে আসতে পেরেছিল কি না তা নিয়ে আছে গুরুতর সন্দেহ। আহমদ ছফা উনার এক লেখাতে বলেন, জাসদের নেতারা সদর্পে মার্ক্সবাদ লেনিনবাদ প্রতিষ্ঠা করার কথা বলতে থাকলেন। স্লোগানে মিছিলে রাজপথ মুখরিত হয়ে উঠল, দেয়াল অজস্র চিকায় ভরে গেল। কিন্তু তাদের স্বভাবে থেকে গেল আওয়ামী লীগের অপকৃষ্ট অংশ। জাসদ শ্রেণী সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করল, কিন্তু দেশে অবস্থান নিশ্চিত করতে পারল না। তাদের স্বভাবে আচরণে এত অধিক ক্ষমতামনস্কতা প্রকাশ পেতে থাকল, জাসদের তৎকালীন কর্মকাণ্ডকে পিতার বিরুদ্ধে বিদ্রোহী পুত্রের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করলে ভালো মানায়। জাসদ কর্মীদের বিশ্বাস করিয়ে ছেড়েছিল আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ায় তাদের সঙ্গত অধিকার আছে। জাসদের নেতা এবং কর্মীদের অনেকেই সচেতনভাবে মনে করতেন এবং প্রকাশ্য উচ্চারণ করতেও কুণ্ঠিত হতেন না, তারাই শেখ মুজিবকে ক্ষমতার আসনে বসিয়েছেন। তাকে ঠেলে ফেলে দিয়ে এমনকি খুন করেও ক্ষমতা দখল করার যুক্তিসঙ্গত অধিকার তাদের আছে। ক্ষমতায় যাওয়ার পথটি যতই সুদূর পরাহত হয়ে উঠল, ততই তাদের লোভ এবং আশাভঙ্গের বেদনা বৃদ্ধি পেতে থাকল। অজস্র তরুণের মৃত্যু, অত্যাচার অনাচার সহ্য করা এসব তো সেই আশাভঙ্গেরই লক্ষণ। শেখ মুজিবের মৃত্যুর পর সিংহাসনের অধিকারের দাবিনামার অক্ষরগুলো রক্তের প্লাবনে মুছে গেল। বাপকে সিংহাসনচ্যুত করে ভিন্ন লোক যখন সিংহাসনে অসীন হয়, পুত্র তাতে চড়ে বসার তাকত পাবে কোথায়?
শেখ মুজিব বাঘের বাচ্চার জন্ম দিয়েছিলেন, আর সে বাঘের বাচ্চাগুলো নিয়ে অন্য লোক সার্কাস দেখাচ্ছে। আওয়ামী লীগ থেকে জাসদের বেরিয়ে আসার কারণে আওয়ামী লীগ শক্তিহীন হয়েছে এবং আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির সঙ্গে সঙ্গে জাসদের আসল মৃত্যু ঘটে গেছে। একই আতুর ঘরে মা এবং বেটা উভয়েই মারা গেল। 7 নভেম্বরের ঘটনার আকস্মিকতায় বাকশালের নেতাকর্মীরা হকচকিত হয়ে পড়েন। ওই সময়ের পরিস্থিতির একটি বিবরণ দিয়েছেন নূহ উল আলম লেলিন। লেলিন বলেন, আমরা তো ছত্রখান, বলা যেতে পারে যে যার মতো আত্মগোপনে যাওয়া। আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। খুব গোপনে মমতাজের বাসায় একটা মিটিং করলাম। সেলিম, গামা, মুক্তাদির, আমি, মাহবুব, অজয় দাশগুপ্ত এবং আরও কয়েকজন ছিলাম। ওইখানে বসে সিদ্ধান্ত হয় গামা, সেলিম ওরা ইন্ডিয়া যাবে। এটা পার্টির ডিসিশন। 15 আগস্টের পর কাদের সিদ্দিকী চইলা গেছিল, কোনো যোগাযোগ ছিল না। আমাদের মনে হয়েছে একটা অল্টারনেটিভ তো আছেই। পার্টির ডিসিশন অনুযায়ী সেলিম, নুরুল ইসলাম নাহিদার, পঙ্কজদা ইন্ডিয়া গেছে, মুনায়েম সরকারও গেছে, আওয়ামী লীগেরও অনেকেই গেছে। আমি লালবাগে পুস্তার ঢালে একটা বস্তিতে জায়গা ঠিক করলাম থাকার জন্য। আমার বন্ধু হাশেমকে নিয়ে 2 রুমের একটা চালাঘর ভাড়া নিলাম। আমরা ভয়ে ছিলাম জাসদ আবার কি করে, আক্রমণ করে কিনা। কিছুদিন পর বোঝা গেল জাসদও আক্রান্ত। তখন আমাদের জাসদ ভীতি আর থাকে নাই। তবে তাদের সাথে কোনো ইন্টারাকশনের সুযোগ ছিল না। আমাদের সম্পর্ক তো আদায় কাজ কলায়। প্রেসিডেন্ট সায়েমকে সামনে রেখে সামরিক বাহিনী তাদের কর্তৃত্ব সংহত করতে থাকে। এ সময় ভারত হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে একটা গুঞ্জন ছিল। প্রেসিডেন্ট সায়েম সাবেক আওয়ামী লীগ নেতা ও জাতীয় সংসদের সাবেক সদস্য আতাউর রহমান খানকে ডেকে মাওলানা ভাসানীর কাছ থেকে একটি সমর্থনসূচক বিবৃতি নিয়ে আসার অনুরোধ জানান। আতাউর রহমান খান এ ব্যাপারে ব্যারিস্টার মইনুল হোসেনের সাহায্য নেন। ভাসানীর কাছ থেকে সরকারের প্রতি সমর্থনসূচক একটি বিবৃতি আনা হয়েছিল। মইনুল হোসেনের ভাষ্যে জানা যায়, আতাউর রহমান সাহেবের সঙ্গে বঙ্গভবনে আমি উপস্থিত ছিলাম। রাষ্ট্রপতি সায়েম, জেনারেল জিয়া সহ 3 বাহিনীর 3 জন ডেপুটি চিফ মার্শাল প্রশাসন উপস্থিত ছিলেন। আতাউর রহমান সাহেব ও আমি পরদিন ওই ভাসানীর সঙ্গে সাক্ষাতের জন্য সন্তোষের উদ্দেশ্যে গাড়িতে রওনা দিলাম। সঙ্গে রেডিওর লোকজন ছিল। ভাসানী সাহেবকে আগেই আমাদের আগমন সম্পর্কে অবহিত করা হয়েছিল। বক্তব্যের কোনো কাঠামো আমাদের দেওয়া হয়নি। আমি তার বিবৃতি তৈরি করতে সাহায্য নিলাম ভাসানী সাহেবের সাপ্তাহিক হক কথার সাংবাদিক ইরফানুল বারীর। তিনি আর আমি একসঙ্গে বসে একটা বিবৃতি দাঁড় করালাম। রেডিওতে প্রচারের জন্য আমাদের সেই বক্তব্যটি ভাসানী সাহেব কোনোরূপ কাটছাট না করে হুবহু রেকর্ড করে দিলেন। 15 আগস্ট ও 3 নভেম্বরের হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। 7 নভেম্বরের অভ্যুত্থানের পর জারি হয় পুরোদস্তুর সামরিক শাসন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তখন জেলে। গ্রেপ্তার এড়াতে অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। 2য়, 3য় সারির অনেক নেতাকর্মী ভারতে চলে যান। এদের একজন ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা SM ইউসুফ। লেখককে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই সময়ের একটি বিবরণ দিয়েছেন। SM ইউসুফ বলেন, আমাদের তো শহরে কেউ শেল্টার দেবে না। অল্টারনেট রাস্তা হচ্ছে ইন্ডিয়া চলে যাওয়া। রবিউলকে বললাম খোঁজ নেওয়ার জন্য, ব্রাহ্মণবাড়িয়ায় বা আখাউড়া দিয়ে আগরতলায় যাওয়া যাবে কি না। আমরা 15-16 জন অর্গানাইজড হলাম। আমার সঙ্গে ওবায়দুল কাদের, রবিউল আলম, মমতাজ হোসেন, আমির হোসেন, মাহফুজুল বারী, হরেকৃষ্ণ দেবনাথ, নিমচন্দ্র ভৌমিক, ইসমত কাদির গামা, রফিকুল ইসলাম বকুল, ফজলুল হক মন্টু, শাহ মোহাম্মদ আবু জাফর, এরকম কয়েকজন ছিলেন। প্রথমে ব্রাহ্মণবাড়িয়া প্রফেসর হারুনের বাসায় উঠলাম। সেখান থেকে মাধবপুর হয়ে বর্ডারের কাছে কমিউনিস্ট পার্টির সুয়েশ রায়ের বাড়িতে। তিনি আমাদের বর্ডার পার করে দিলেন। সেখান থেকে আগরতলায়। আমরা কয়েকটা বাড়িতে ছিলাম। আমার আশ্রয় হলো মুখ্যমন্ত্রী সুখময় সেনগুপ্তের বাড়িতে। সেখানে কিছুদিন থাকার পর আমরা গেলাম কলকাতা। কলকাতায় প্রথম গেছি চিত্তসুতারের বাড়িতে, ভবানীপুর সানি ভিলা। নিচতলায় আমাদের ঢালাও বিছানা করে দেওয়া হলো, চাটাইয়ের বালিশ, একটা বাথরুম। এই 11-12 জন লাইন দেওয়া, অসহ্য লাগলো। খাওয়া দাওয়ার অবস্থাও ভালো না। একটা ডিম অমলেট করে 4 টুকরা, 2 টুকরা আলু, একটু ঝুল, 1 থালা ভাত। এগুলো খুব অপমানজনক মনে হচ্ছিল। আমাদের কোনো সম্মান ছিল না। যেখানেই যাচ্ছিলাম, ও তোমরা তো বঙ্গবন্ধুকে মাইরা আসছো,
তোমাদের বাপকে তো মাইরে আসছো। মুখের উপর এসব বলতো, মাথা হেড করে থাকতাম। কলকাতার ত্রিপুরা গেস্ট হাউসে সুখময় সেনগুপ্তের সঙ্গে দেখা। উনি দিল্লি থেকে মিটিং করে ফিরছেন। বললাম, আমরা তো অসুবিধায় আছি, কিছু করা যায় দাদা? তখন উনি অযুতবাবুকে ডেকে আমাদের ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। 5-6টা রুম আছে, আমাদের জন্য পর্যাপ্ত হয়ে গেল। ওখানে সব কিছুই পেতাম, শুধু গরুর মাংস ছাড়া। হরে কৃষ্ণ দেবনাথ বললেন, চিত্তরঞ্জন সুতার আমাদের সঙ্গে কথা বলতে চায়, আমি আর গামার সঙ্গে। আমি, গামা, আমির হোসেন, মমতাজ হোসেন আর দেবনাথ আমরা গেলাম। উনি আরও একজন ভদ্রলোক, নাম বললেন না, শুধু উপাধিটা বললেন। তিনি ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। হি ইজ ফ্রম দিল্লি। চিত্রসুতারই বলা শুরু করলেন প্রথম কথা। বললেন, আজকে বঙ্গবন্ধু নাই, শেখ মনি নাই, এত লোককে মেরে ফেলেছে, সব নেতৃত্ব শেষ করে দিয়ে এখন তো দাঁড়ানোর আর কায়দাই নাই। বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছে। হাসনাত আসতেছে, মন্টুরা আসতেছে, তারা বলতেছে ইন্ডিয়ান আর্মি মার্চ করুক, তারা ট্যাঙ্কের ওপর বসে বাংলাদেশে ঢুকবে। এই সমস্ত কথায় আমি বিরক্ত হইয়া গেছি। তোমাদেরকে ডেকেছি শান্তি মতো আলাপ করার জন্য। ফিউচার লিডারশিপ কি হবে বাংলাদেশে। এরপর যোগাযোগ হলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব চ্যাটার্জির সঙ্গে। তার মাধ্যমে যোগাযোগ হলো সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্সের সেনালের সঙ্গে। তারা আমাদের সহানুভূতি দেখালেন। গামা বলল, এরা তো আমলা, আমাদের পলিটিক্যাল সার্কেলে যোগাযোগ করা দরকার। যোগাযোগ হলো প্রিয়রঞ্জন দাসমুন্সির সঙ্গে। তিনি সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং কংগ্রেসের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির মেম্বার। তিনি আবার মণিভাইয়েরও বন্ধু। বসুশ্রী সিনেমা হলের বিল্ডিংয়ে তার একটা অফিস ছিল, সেখানে দেখা হলো। তিনি আমাদের সব কথা শুনলেন, 3000 টাকাও দিলেন। বললেন, যা লাগবে আমাকে বলবা। মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতাম। একদিন প্রিয়দা বললেন, বাংলাদেশে পিপিআর, পলিটিক্যাল পার্টিস রেগুলেশন হচ্ছে, এখান থেকে কিছু হবে না, আপনারা দেশে গিয়ে কাজ করুন, যত রকম সাহায্য লাগে দেব। তারপর তো আমরা দেশে চলে এলাম। 75-এর 15 আগস্টের পর টাঙ্গাইলের আব্দুল কাদের সিদ্দিকী তার অনুগতদের নিয়ে দেশ ত্যাগ করেছিলেন এবং বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। সিদ্দিকীর লোকেরা বাংলাদেশ রাইফেলসের কয়েকটা সীমান্ত চৌকি দখল করে নিয়েছিল। 1977 সালে ভারতের জাতীয় নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে প্রথম অকংগ্রেসীয় সরকার গঠিত হলে দৃশ্যপট বদলে যায়। দেশাইয়াদের অনেককেই বাংলাদেশে ফেরত পাঠান। 24 জুন 1977 বাল্টিমোর সান পত্রিকায় প্রকাশিত এক সংবাদে বলা হয়, আগস্ট অভ্যুত্থানের পর যারা ভারতে আশ্রয় নিয়েছিল তাদের মধ্য থেকে 600 গেরিলা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এছাড়া ভারত সরকার 2000 অসামরিক শরণার্থীর ভাতা বন্ধ করে দিলে তারাও ফিরে আসতে বাধ্য হয়। ভারতে আশ্রয় নেওয়া 3 জন সংসদ সদস্য 6 আগস্ট 1977 দেশে ফিরে এসে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আত্মসমর্পণ করেন। 1975 সালের 31 ডিসেম্বর রাষ্ট্রপতি বিচারপতি সায়েম এক আদেশের মাধ্যমে সংবিধানের প্রথম তফসিল 1972 সালের বাংলাদেশ যুগসজাগকারী আদেশ বাতিল করেন। 1973 সালে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সে সময়ের রাজনীতির সূচনা করেছিলেন। 1975 সালের শেষে এসে তা ভিন্ন মাত্রা পায়। আওয়ামী লীগের মধ্যে একাধিক স্রোতধারা ছিল। নেতাদের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব যেমন ছিল, তেমন ছিল আদর্শিক বিরোধ। শেখ মুজিবের বটবৃক্ষসম ব্যক্তিত্বের ছায়ায় উপদলীয় কুন্দল মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। তার অবর্তমানে দলের সংহতিতে চিড় ধরে। অনেক দুষ্ট নেতা দলের মূল স্রোত থেকে বেরিয়ে গিয়ে আলাদা দল তৈরি করেন। দলের সবচেয়ে প্রবীণ নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ তৈরি করেন গণ আজাদি লীগ। মোহাম্মদ আতাউল গনি উসমানীর নেতৃত্বে গঠিত হয় জাতীয় জনতা পার্টি। খন্দকার মুশতাক আহমেদ, অলি আহাদ, শাহ মুয়াজ্জেম হোসেন আর মোহাম্মদুল্লাহকে নিয়ে তৈরি হয় ডেমোক্রেটিক লীগ। 1976 সালের শেষের দিকে তা আলাদাভাবে পিপিআর এর অধীনে নিবন্ধনের জন্য আবেদন করেন এবং যথারীতি নিবন্ধন পেয়েও যান। রাষ্ট্রপতি ঘোষণা করেন 1977 সালের ফেব্রুয়ারি মাসে দেশে সাধারণ নির্বাচন হবে এবং এজন্য 1976 সালের 15 আগস্ট থেকে দলীয় রাজনীতির অনুমতি দেওয়া হবে।
আজ এ পর্যন্তই। আমরা পড়ছিলাম বই বেলা অবেলা 1972 থেকে 1975, লেখক মহিউদ্দিন আহমেদ। এই বইয়ের 12তম পর্ব আজ এই চ্যানেলে আপলোড করে দেওয়া হলো। আপনারা পরবর্তী এবং এই সিরিজের শেষ পর্ব পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। এত সময় ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।